বিক্রান্ত মানে ভিকি যখন খুব ছোট তখন তাদের শহরের মিনিস্টারের একমাত্র মেয়ে পূর্বা তাকে বন্ধুত্বের প্রস্তাব দেয়। ভিকি অবলীলায় সেই প্রস্তাব ফিরিয়ে দিলেও পূর্বার প্রতিদিনই তাকে এই প্রস্তাব দিত। কিন্তু একদিন হঠাৎই কোনো এক কারণে পূর্বা দেশ ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমায়। দেখতে দেখতে ভিকি বড় হয়ে কলেজে ভর্তি হয়। সেখানে শিখা নামের একটা মেয়েকে ভিকির ভালো লাগে। ধীরে ধীরে দুজনের ভালো লাগা ভালোবাসায় রূপ নেয়। নিজের স্বপ্ন, ভালোবাসা, পরিবার আর বন্ধুত্ব নিয়ে যখন ভিকি আনন্দে দিন পার করছিল তখনই পূর্বা দেশে ফিরে আসে। ভিকি পূর্বাকে ভুলে গেলেও এই 15 বছর 8 মাস 7 দিনেও পূর্বা ভিকিকে একদিনের জন্য ভোলেনি। কথায় আছে মানুষের ঘৃণার সাথে যুদ্ধ করা যায়, কিন্তু কেউ যদি পাগলের মতো কাউকে ভালোবাসে তার সাথে যুদ্ধ করা সম্ভব না। পূর্বা তার বাবা আখিরাজকে বলে ভিকিকে বিয়ে করে। পূর্বার পাগলামিতে ভিকি যখন তার ভালোবাসা হারাতে বসে তখনই সে ঠিক করে সে পূর্বাকে খুন করবে। পূর্বাকে মারার জন্য ভিকি একজন কন্ট্রাক্ট কিলারকে ভাড়া করে। ভিকির প্ল্যান মতো কিলার পূর্বার নাচের অনুষ্ঠানে বোম ফিট করে। বোম ব্লাস্ট হলেই ভিকি পূর্বার মৃত্যুর খবর শিখাকে দেয়। ভিকি বাসায় ফিরে এসে পূর্বার বাসার সামনে কান্নার অভিনয় শুরু করার আগেই পূর্বার বাবা আখিরাজ বলে কিছুক্ষণ আগেই একজন কল করে বলেছে পূর্বা কিডন্যাপ হয়েছে। ভিকি অবাক হয়ে ভাবে কিন্তু পূর্বা বোম ব্লাস্ট থেকে বাঁচলো কিভাবে। তখনই কিডন্যাপার কল দিলে ভিকি বুঝতে পারে যাকে সে পূর্বাকে মারার জন্য ভাড়া করেছিল সেই ডাবল ক্রস করে পূর্বাকে কিডন্যাপ করেছে। আর সেই কিলার পূর্বার বদলে 100 কোটি টাকা চেয়ে বলে তাড়াতাড়ি টাকা রেডি করো, নয়তো পূর্বাকে নিয়ে আমি বাসায় চলে আসবো। কিন্তু পূর্বা ফিরে আসলে তো ভিকির সব প্ল্যানের কথা ফাঁস হয়ে যাবে, আর তখন আমও যাবে ছালাও যাবে। আর এখানেই শেষ হয় ইয়ে কালি কালি আঁখের প্রথম সিজন। সিজন 2 এর গল্পটা শুরু হয় ঠিক এর পর থেকেই। পূর্বাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার সময় পূর্বার তার ছোটবেলার কথা মনে পড়ে। ছোটবেলায় কোনো এক কারণে ইংল্যান্ডের পুলিশ পূর্বার মাকে তাড়া করছিল। পূর্বার মা পাগলের মতো কার ড্রাইভ করে পুলিশের থেকে পালাচ্ছিল। পূর্বার মায়ের আচরণ দেখে মনে হচ্ছে তার হয়তো মানসিক সমস্যা আছে। একটা পাহাড়ের চূড়ায় এসে পূর্বার মা তাকে বলে গাড়ি থেকে নেমে যাও। পূর্বা মাকে ছেড়ে দিতে রাজি না হলে তার মা বলে যতক্ষণ পুলিশ না আসবে তুমি এখানেই অপেক্ষা করবে, পুলিশের সাথে গুরুও থাকবে, গুরু তোমার খেয়াল রাখবে। পূর্বাকে ভয় পেতে দেখে তার মা বলে ভয় পেও না, ভয় পেলে তো মায়ের মতো হয়ে যাবে, তোমাকে তোমার বাবার মতো শক্তিশালী হতে হবে, তোমার ওই কালো কালো চোখে পানি মানায় না, আমি তোমাকে অনেক ভালোবাসি। বলেই পূর্বার মা ধাক্কা দিয়ে পূর্বাকে গাড়ি থেকে ফেলে দেয়। পুলিশ আসতে দেখে পূর্বার মা গাড়ি নিয়ে সোজা পাহাড় থেকে সমুদ্রে লাফ দেয়। ততক্ষণে সেখানে পুলিশের সাথে গুরুও চলে এসেছে। গুরু হচ্ছে পূর্বার বাবা আখিরাজের বন্ধুর ছেলে। পুলিশ এসে সমুদ্রে পূর্বার মাকে অনেক খোঁজাখুঁজি করেও আর পায় না। এই ঘটনার 15 বছর পার হয়ে যায়। আজ মায়ের মৃত্যুর দিনে পূর্বা সেই জায়গাতেই দাঁড়িয়ে মায়ের স্মৃতিগুলো মনে করছে। কিছুক্ষণ পর গুরু গাড়ি থেকে নেমে পূর্বাকে বলে ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে। পূর্বা এগিয়ে এসে বলে এভাবে যেতে মন চাচ্ছে না। গুরু বলে তাহলে আমাকে বিয়ে করে আজীবনের জন্য এখানেই থেকে যাও। পূর্বা বলে এমনটা আর বলবে না, আমি হাসি মুখে এখান থেকে যেতে চাই। পূর্বা চলে যাওয়ার সময় গুরু বলে জীবনে যদি কোনো সমস্যায় পড়ো তাহলে মনে রাখবে আমি সব সময় তোমার পাশে আছি। গল্প চলে আসে বর্তমানে। পূর্বা চোখ মুখ হাত পা বাঁধা অবস্থায় গাড়ির ডিকিতে শুয়ে আছে। অপরদিকে বিক্রান্ত আহত হয়ে বিছানায় শুয়ে নিজের জীবনের ঘটে যাওয়া কথাগুলো ভাবছে। অতীতের কথাগুলো মনে হতেই বিক্রান্ত মানে ভিকির জ্ঞান ফিরে আসে। সাথে সাথে আখিরাজ জিজ্ঞেস করে পূর্বার বিনিময়ে কিডন্যাপার কত টাকা চায়। ভিকি বলে 100 কোটি, কিন্তু সাথে সাথেই কিছু একটা মনে করে বলে না না 300 কোটি। আখিরাজ জিজ্ঞেস করে 100 নাকি 300 ঠিক করে বলো। ভিকি বলে প্রথমে 100 কোটি বলেছিল, তারপর কেন জানি 300 কোটি বলল। আখিরাজ বলে কিন্তু কিডন্যাপার তোমার সাথে কেন কথা বলছে। ভিকি বেশ ঘাবড়ে গিয়ে বলে কারণ আমি পূর্বার স্বামী। আখিরাজ বলে কিন্তু তুমি তো পথের ফকির, টাকা তো আমি দিব। এটা কিডন্যাপারও ভালো করে জানে। কিছুক্ষণ পর ভিকি ড্রয়িং রুমে এসে দেখে আখিরাজ একটা লোককে মারছে। আখিরাজের সন্দেহ এই লোকই পূর্বাকে কিডন্যাপ করেছে। আখিরাজের উকিল বলে ও একমাত্র মানুষ যে আপনার বিপরীতে দাঁড়িয়েছে। নির্বাচনের আগে যদি ওকে মেরে ফেলেন তাহলে নির্বাচন কমিশন আপনাকেই দোষ দিবে। টাকা জোগাড় হয়েছে কিনা জিজ্ঞেস করলে উকিল বলে সবার সাথে কথা হয়েছে, এতগুলো টাকা জোগাড় করতে একটু সময় তো লাগবেই। তখনই পুলিশ ইন্সপেক্টর বলে আখিরাজ স্যার আমার মনে হয় টাকা দেওয়াটা ঠিক হবে না। কিডন্যাপার টাকা পেলে ভিকটিমকে কখনো ছাড়ে না, আমাদের একটু সময় দেন, আমরাই কিডন্যাপারকে খুঁজে বের করব। কিন্তু এমন কথা শুনে ভিকি বলে আমার মনে হয় পুলিশকে না জড়ানোই ভালো, কিডন্যাপার মানা করেছে। আখিরাজ বলে তোমার পরামর্শের দরকার নেই, যা বলছি তাই করো। তখনই কিডন্যাপার কল দিলে পুলিশ অফিসার বলে আমি 3 বলার পরে ভিকি আর আখিরাজ স্যার একসাথে 2টা ফোন তুলবেন। ভিকি ভয়ে ভয়ে ফোন রিসিভ করে, কারণ কিডন্যাপারের কথা শুনলে আখিরাজ
বুঝে যাবে পূর্বাকে কিডন্যাপ করার বুদ্ধি ভিকিরই ছিল। ভিকি কল রিসিভ করলে কিডন্যাপার বলে টাকার কি হলো? মনে হচ্ছে মেয়েটাকে নিয়ে বাসায় আসা, কিন্তু কথা শেষ করার আগেই ভিকি আছাড় দিয়ে টেলিফোন ভেঙে ফেলে। ভিকির এমন আচরণে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলে ভিকি বলে পুলিশকে জানালে কিডন্যাপার পূর্বাকে মেরে ফেলবে। মেয়ের প্রতি ভিকির ভালোবাসা দেখে আখিরাজ পুলিশের টিমকে চলে যেতে বলে। সবাই চলে গেলে তখনই কিডন্যাপার ভিকির মোবাইলে কল দিলে ভিকি বলে এটাই আমাদের কাছে শেষ সুযোগ। আখিরাজ বলে আমার সামনে বসে কল রিসিভ করে লাউড স্পিকারে দাও। ভিকি ঘাবড়ে গেলেও ফোন রিসিভ করার সাথে সাথেই সেই কিডন্যাপার বলে তোমাকে পুরো 300 কোটি টাকাই দিব। 300 কোটির কথা শুনে কিডন্যাপার জালান সাথে সাথেই গাড়ি ব্রেক করে, কারণ সে তো 100 কোটি চেয়েছিল। সে অবাক হয়ে জিজ্ঞেস করে কত? ভিকি বলে 300 কোটির 1 পয়সাও কম দিব না। বাবা আমার সামনে বসেই সব শুনছে, সেও রাজি। আখিরাজ ফোন নিয়ে জিজ্ঞেস করে পূর্বা কোথায়? জালাল বলে 3 ভাগের 1 ভাগ টাকা মানে 100 কোটি টাকা রেডি রাখো। বিকাল 4টায় আপনি অনলাইন ট্রান্সফার করে দিবেন। তারপর বিকাল 4টায় ভিডিও কলে পূর্বাকে দেখিয়ে দিব। কল রেখে আখিরাজ তার লোকদেরকে বলে ধর্মেশকে কল দিয়ে বলো দিল্লি গিয়ে টাকা নিয়ে আসতে হবে। আখিরাজের ডান হাত জয়কুমার বলে গতকাল থেকে ধর্মেশ ভাইয়ের কোনো খোঁজ পাচ্ছি না। সে দিল্লিতে পূর্বা দিদির বান্ধবীর বিয়েতে গিয়েছিল, তারপর থেকেই ফোন বন্ধ। ভিকি বুঝতে পারে ডলি নামে পূর্বা যে বান্ধবীর কথা বলা হচ্ছে সে আসলে তার প্রেমিকা শিখা। আখিরাজ দিল্লিতে তার লোককে কল দিলে সে জানায় গতকাল রাতে আমরা যখন ডলির বিয়েতে গিয়েছিলাম তখন ধর্মেশ ভাই আমাদেরকে বলে এমন জামা কাপড় পরে কেউ বিয়েতে আসে, তোমরা গাড়িতে গিয়ে বসো, আমি ডলির সাথে গিয়ে দেখা করে আসছি। কিন্তু সকাল হয়ে গেল ধর্মেশ ভাই ফিরে আসে না। আমরা রাত থেকে ডলির বাসার সামনেই দাঁড়িয়ে আছি। আখিরাজ রেগে বলে দাঁড়িয়ে না থেকে বাসার ভিতরে যাসনি কেন? লোকটা জানায় বাসায় যাওয়ার সময় দেখি সেখানে পুলিশ এসেছে। রাত থেকে পুলিশের গাড়ি ডলির বাসার সামনেই দাঁড়িয়ে আছে। পুলিশের কথা শুনে ভিকি ভাবে হয়তো শিখার কিছু হয়েছে, তাই সে আখিরাজকে বলে আমি ডলিকে কল করে জিজ্ঞেস করছি কাল রাতে কি হয়েছিল। শিখাকে কল করে ভিকি জিজ্ঞেস করে ডলি কাল রাতে তোমাদের বাসায় কি হয়েছিল? কিন্তু শিখা ভীষণ ঘাবড়ে বলে দয়া করে তাড়াতাড়ি এখানে এসে আমাকে বাঁচাও। ভিকি জিজ্ঞেস করে ওখানে কি ধর্মেশ আছে? শিখা কোনো জবাব না দিয়ে শুধু একটা কথাই বলে দয়া করে আমাকে বাঁচাও। ফোন রেখে ভিকি আখিরাজকে বলে আমি একবার গিয়ে দেখি ওখানে কি হয়েছে। ভিকি বাইরে এসে তার বন্ধু গোল্ডেনকে কল দিয়ে বলে এখনই আমাদেরকে দিল্লিতে যেতে হবে। অপরদিকে গাড়ির ডিকিতে পূর্বার জ্ঞান ফিরলে তার মনে পড়ে কিভাবে গত রাতে তাকে কিডন্যাপ করা হয়েছিল। নাচ শেষ করে পূর্বা যখন স্টেজের পেছনে আসে তখনই জালান তাকে কিডন্যাপ করে। পূর্বা শুনতে পায় কিডন্যাপার কার সাথে যেন কথা বলছে। আসলে জালান তখন তার মেয়ের সাথে ফোনে ভিডিও কলে কথা বলছিল। জালানের বাকি সাথীরা কল করে বলে আখিরাজের মেয়েকে কিডন্যাপ করার কি দরকার ছিল? জালান বলে আমি নিজেও জানতাম না যে সে আখিরাজের মেয়ে। তখনই পূর্বা গাড়ির ডিগিতে ধাক্কা দিলে জালান গাড়ি থামিয়ে মুখ ঢেকে পূর্বাকে বলে একদম চুপ থাকবে। তারপরও পূর্বা কথা না শুনলে জালান পূর্বাকে একটা ইঞ্জেকশন দিয়ে আবারও অজ্ঞান করে জঙ্গলের মাঝের একটা আস্থানায় নিয়ে আসে। জালানকে তার এক লোক বলে আখিরাজের মেয়ের কথা সবাই জেনে গেছে। নেপালের শেরপা 1000 কোটি দিতে রাজি হয়েছে। ভেতরে আসলে শেরপা বলে ওকে নেপাল বর্ডার ক্রস করিয়ে নিয়ে যেতে হবে। জালান বলে টাকা দিয়ে নিয়ে যাও। শেরপা হেসে বলে 1000 কোটি তোমাকে এমনিতেই দিচ্ছি না, তুমি বর্ডার ক্রস করিয়ে দিবে, আর আখিরাজ যে 100 কোটি দিবে সেটাও তুমি নিয়ে যাও। জালান বলে টাকা রেডি রাখো, 8 ঘন্টার ভেতর মেয়েটাকে নেপালে দিয়ে আসবো। তাহলে মেয়েটার বাবাকে আবার এসবের মাঝে আনার কি দরকার? শেরপা বলে আখিরাজ এখনো তোমাদেরকে পায়নি, কারণ তোমাদেরকে খোঁজা শুরুই করেনি। 4টার সময় সে যদি নিজের মেয়েকে না দেখে তাহলে সারা জীবন ওর হাত থেকে পালাতে পালাতে বুড়ো হয়ে যাবে। শেরপা যাওয়ার সময় জালানের দুলাভাইকে সাথে নিয়ে যায় যেন জালান রাগের বশে পূর্বাকে মেরে না ফেলে। ওদিকে ভিকি তার বন্ধু গোল্ডেনকে নিয়ে শিখার বাসায় যাওয়ার জন্য বের হওয়ার সময় দেখে তার ছোট বোন পল্লবী বসে আছে। ভিকি বোনের কাছে আসলে পল্লবী বলে তুমি জানতে থিয়েটারে বোম ব্লাস্ট হবে, তুমি জানতে বলেই আমাকে থিয়েটার থেকে বের হতে বলেছিলে, তাহলে পূর্বভাবীকে বাঁচালে না কেন? ভিকি পল্লবীকে বলে এই বিষয়ে আমরা পরে কথা বলবো, তুমি কাউকে কিচ্ছু বলবে না। পূর্বার জ্ঞান ফিরলে জালানের বোন মিনা খাবার এনে পূর্বার চোখ আর মুখের বাঁধন খুলে দেয়। তখনই জালান মুখ খোলা অবস্থায় ঘরে ঢুকে পূর্বার চোখ খোলা দেখে তাড়াতাড়ি মুখ ঢেকে ফেলে। পূর্বা জালানকে বলে আমাকে মেরে দিও, নয়তো আমি বেঁচে গেলে তুমি বাঁচতে পারবে না। জালান চলে গেলে পূর্বা বলে আমি ওয়াশরুমে যাব। ওয়াশরুমে যেতেই পূর্বা মিনাকে মেরে জানলা দিয়ে বের হয়ে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু কিছুদূর যেতেই পাথরের হোঁচট খেয়ে গড়াতে গড়াতে পাহাড়ের নিচে পড়ে যায়। জালান দৌড়ে আসলে পূর্বা পাহাড়ের ঢালে পড়ে যাওয়ার কারণে সে কিছুই দেখতে পায় না। গড়িয়ে পড়ার সময় কোনোভাবে পূর্বার চোখের বাঁধনটাও খুলে যায়। পূর্বা উঠে দৌড়াতে শুরু করলেই জালান তাকে দেখতে পেয়ে পিছু করতে শুরু করে। পূর্বা জালানকে দেখে আরো জোরে দৌড়াতে থাকে। কোনো মতে পাথরের নদী পার হয়ে শহরের মধ্যে চলে আসে। কিছুদূর আসার পরে একটা পুলিশের গাড়ি দেখে পূর্বা সেদিকে এগিয়ে যায়, কিন্তু তখনই একটা গাড়ি এসে পূর্বাকে ধাক্কা দেয়। অপরদিকে ভিকি শিখার বাসায় আসলে শিখার বাবা ভিকিকে একেবারে ভেতরের ঘরে নিয়ে আসে। শিখার ঘর দেখিয়ে দিলে ভিকি শিখার রুমে যেতেই ভিকিকে
পুলিশ জড়িয়ে ধরে শিখা কান্না করতে শুরু করে। ভিকির চোখ ওয়াশরুমের দিকে যেতেই দেখে ভিতরে ধর্মেশের লাশ পড়ে আছে। এদিকে অ্যাক্সিডেন্টের পরে পুলিশ দৌড়ে পূর্বার কাছে আসে। গল্প চলে আসে 13 ঘন্টা আগে লন্ডনে। আখিরাজ তার বন্ধুকে কল দিয়ে বলে, সমস্যায় পড়েছি, তোর সাহায্য লাগবে। এই লোকটা হচ্ছে পূর্বার বন্ধু গুরুর বাবা। গুরু তখন কিডন্যাপ হওয়া একটা মেয়েকে বাঁচাতে এসেছে। গুরু সেখানে আসলে তার টিমের মেয়ে লাইকা বলে ওরা 3rd ফ্লোরে আছে। গুরু রুফাতকে নিয়ে বিল্ডিং এর দিকে গেলে লাইকা ভ্যানের ভিতরে গিয়ে বিল্ডিং এর ভিতরে সিসিটিভি ফুটেজ গুলো চেক করতে থাকে। আসলে গুরু হচ্ছে খুবই দক্ষ কমান্ডো, তাই যে কোনো কিডন্যাপিং পরিস্থিতি সামলাতে সবার আগে তাকেই ডাকা হয়। গুরু রুফাতকে সাথে নিয়ে বেশ ঠান্ডা মাথায় সব কিডন্যাপারদেরকে মেরে মেয়েটাকে সেভ করে। মিশন শেষ হতে গুরুর বাবা তাকে কল দিয়ে বলে পূর্বাকে কেউ কিডন্যাপ করেছে। অপরদিকে ভিকি ধর্মেশের লাশ দেখে শিখাকে জিজ্ঞেস করে এসব কিভাবে হলো। শিখা বলে গতকাল রাতে ধর্মেশ আমাদের বাসায় আসলে আমি তাকে দেখে দৌড়ে ঘরে পালাই, কিন্তু ধর্মেশ আমাকে দেখেই গুলি করতে শুরু করে। তখনই শিখার মা উপর থেকে একটা ফুলের টপ ছুঁড়ে মারলে ধর্মেশের মাথায় লাগতেই সে অজ্ঞান হয়ে যায়। এরপর শিখার পরিবারের সবাই মিলে ধর্মেশকে ধরে উপরে নিয়ে আসে। ভিকি ভয়ে ভয়ে দেখার চেষ্টা করে ধর্মেশ আসলেই মারা গেছে কিনা। কোনো নড়াচড়া না দেখে ভিকি বলে ধর্মেশ মারা গেছে। পুলিশ পূর্বাকে নিয়ে হাসপাতালে আসলে জালান তার বোনকে নিয়ে পুলিশের পিছু পিছু হাসপাতালে আসে। ডক্টর পূর্বাকে অপারেশন রুমে নিয়ে গেলে শেরপা কল দিয়ে বলে মাত্র 4 ঘন্টা আছে, মেয়েটাকে পেয়েছো? কিন্তু জালান রাগ করে কল কেটে দেয়। অপরদিকে ভিকি তাড়াতাড়ি ঘরে জানালা বন্ধ করার সময় খেয়াল করে বাসার চারিদিকে অনেক পুলিশ। শিখাকে জিজ্ঞেস করলে শিখা বলে আখিলের সাথে আমার বিয়ে হয়েছে, সে একজন পুলিশের ডিএসপি, তাই সবাই বিয়ে দাওয়াতে এসেছে। ভিকি বেশ ভেঙে পড়ে বলে আসলেই আমি বলদ, আমি আমার জীবনের 12টা বাজিয়ে দিয়েছি এই আশায় যেন একদিন হলেও তোমার সাথে সংসার করতে পারি, আর তুমি বিয়ে করে নিলে। শিখা উল্টা জিজ্ঞেস করে তুমি তো আগে পূর্বাকে বিয়ে করলে, তোমাকে ভোলার জন্যই আমি একটা অপরিচিত মানুষকে বিয়ে করেছি, তোমার কি মনে হয় আমি আখিলকে কখনো ভালোবাসতে পারবো? এর মাঝে ধর্মেশের জ্ঞান ফিরে আসলেও দুজনের কেউই সেটা খেয়াল করে না। তখনই আখিরাজ কল দিয়ে ভিকিকে বলে ধর্মেশকে পেলে আমাকে কল দিও। ভিকি বলে আমি না হয় দিল্লি গিয়ে টাকা নিয়ে আসি। আখিরাজ রেগে বলে যা বলছি তাই করো, পাসওয়ার্ড শুধু ধর্মেশ জানে, তাই ধর্মেশকে পেলে আমাকে কল দাও। ফোন রাখতেই ভিকি শিখাকে বলে ওর কাছে একটা পাসওয়ার্ড আছে, খুঁজে দেখতে হবে। ভিকি ধর্মেশের কোটের হাত দিতেই ধর্মেশ ধাক্কা দিয়ে ভিকিকে ফেলে দিয়ে শিখার গলা চেপে ধরে। ভিকি বলে শিখার কোনো দোষ নেই। ধর্মেশ বলে আখিরাজ চাচাকে কল দিয়ে ফোন আমার কাছে দাও। আখিরাজ কল রিসিভ করে বলে যখনই দরকার তখনই তুমি নেশা করে কোথাও পড়ে থাকো, কিন্তু মাথায় আঘাত লাগায় ধর্মেশের অস্পষ্ট কথা শুনে আখিরাজ ভাবে সে হয়তো এখনো মাতাল, তাই রাগ করে কল কেটে দেয়। তখনই সুযোগ বুঝে ভিকি একটা ধারালো শোপিস ধর্মেশের গলায় ঢুকিয়ে তাকে মেরে ফেলে। অপরদিকে হাসপাতালে পূর্বার জ্ঞান ফিরে আসলে সে কোনো মতে ডক্টরকে বলে আমার বাবাকে কল দিন। ডক্টর পুলিশকে গিয়ে বলে মেয়েটার জ্ঞান ফিরেছে, আপনারা একবার আসেন। তখনই জালান সেখানে দাঁড়িয়েছিল। পুলিশ পূর্বার রুমে যেতেই জালান মিনাকে নিয়ে এসে সবাইকে মেরে অজ্ঞান করে দেয়, কিন্তু বেরিয়ে এসে দেখে পূর্বা সেখানে নেই। জালান জানালা দিয়ে আশেপাশে তাকালেই দেখা যায় পূর্বা বিল্ডিং এর কার্নিশে লুকিয়ে আছে। 10 ঘন্টা আগে পূর্বার কিডন্যাপ হওয়ার খবর পেলেই গুরু তার টিম নিয়ে ভারতে আসার জন্য রওনা দেয়। পথে রুফাত তাকে বলে পূর্বা কাল রাত 8টায় নাচের অনুষ্ঠানে যায়। রাত 8:30টায় নাচ শুরু করে, তার কিছুক্ষণ পরেই বোম ব্লাস্ট হয়। তবে বোম ব্লাস্ট হওয়ার আগেই স্যাটেলাইট ইমেজে দেখা যায় কেউ একজন পেছনের গেট দিয়ে পূর্বাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। ভিকির বাকি সব তথ্য সংগ্রহ করে গুরু তার টিম নিয়ে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে ধর্মেশ মারা গেলে ভিকি আর শিখা তার লাশের পাশেই বসেছিল। তখনই আধিরাজ কল করে ভিকিকে বলে ধর্মেশ কল দিয়েছিল, ওর কথা শুনে মনে হচ্ছে নেশা করে কোথাও পড়ে আছে, আমি তোমাকে একটা ঠিকানা দিচ্ছি, সেখানে গিয়ে টাকা নিয়ে আসো। আর শোনো, আমার বন্ধুর ছেলে গুরু আমাদের সাহায্য করার জন্য ইন্ডিয়া আসছে, সে তোমাকে কল দিবে। ফোন রেখে ভিকি শিখাকে বলে তুমি নিচে গিয়ে সবার সাথে দেখা করো, আর তোমার বাবাকে বলো একটা চাপাতি আর কিছু ব্যাগ নিয়ে আসতে। সবাই যখন নিচে ব্যস্ত তখন বিক্রান্ত একটা চাপাতি দিয়ে একটার পর একটা কোপ দিয়ে ধর্মেশের লাশ টুকরো টুকরো করে। লাশ টুকরো করার শেষে শিখার বাবা লাশের টুকরো বিভিন্ন ব্যাগে ভরতে থাকে, আর বিক্রান্ত সব ধুয়ে মুছে পরিষ্কার করে। এরপর একটা ব্যাগ নিয়ে বিক্রান্ত বের হয়ে আসে। তখনই আখিল এসে বলে আপনি পূর্বার স্বামী বিক্রান্ত না, আমি আপনাকে চিনি। আখিল বিক্রান্তের হাতের ব্যাগটা নিয়ে বলে আরে আপনি আমাদের ভিআইপি গেস্ট, আমার সাথে আসুন। হাতে লাশের টুকরো রাখা ব্যাগটা নিয়ে আখিল শিখাকে ডাকতে যায়। শিখা এসে জিজ্ঞেস করে পূর্বা আসেনি? বিক্রান্ত বলে পূর্বা একটু অসুস্থ, ধর্মেশ ভাইকে আসতে বলেছিল। শিখার পরিবারের সবাই বলে কই ধর্মেশ তো আসেনি, কিন্তু আখিল বলে আমি যখন কাল বরযাত্রী নিয়ে এসেছিলাম তখন ধর্মেশ ভাইকে দেখেছিলাম, এখানেই এসেছিল, আপনি কল ধরে দেখেন এখন কোথায় আছে। বিক্রান্ত বলে আমি মনে হয় ফোনটা গাড়িতেই রেখে এসেছি। পাশ থেকে গোল্ডেন বলে আরে আমি কল দিয়ে দেখছি, তোমার ফোন কোথায়?
গোল্ডেন কল দিলে আখিলের হাতে থাকা লাশের ব্যাগ থেকে বিক্রান্তের ফোন বেজে ওঠে। ভিকি তাড়াতাড়ি আখিলের হাত থেকে ব্যাগ নিয়ে ফোন বের করতে গেলেই শিখা খেয়াল করে ব্যাগের ভেতরে ধর্মেশের লাশের টুকরো রাখা। ভিকি শিখার পরিবারের সবাইকে নিয়ে একটা সাইডে এসে শিখার বাবাকে বলে, আপনি লাশের বাকি টুকরোগুলো নিয়ে ব্রিজের উপর যান, আমি অন্য রাস্তা দিয়ে আসছি। তবে আমরা যতই চেষ্টা করি না কেন মৃত্যুর খবর বেশিক্ষণ চাপা থাকবে না। আখিলকে আসতে দেখে ভিকি তাড়াতাড়ি ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। বিক্রান্ত গাড়ি নিয়ে যেতেই সেখানে গুরু চলে আসে। অপরদিকে জালান চলে গেলে পূর্বা হাসপাতালের কার্নিস থেকে নামার চেষ্টা করে, কিন্তু পা পিছলে নিচে থাকা ডাস্টবিনের মধ্যে গিয়ে পড়ে। জালান নিচে এসে পূর্বাকে খোঁজার জন্য হাসপাতালের সিসিটিভি রুমের সামনে মনিটরের দিকে তাকিয়ে থাকে। হঠাৎই খেয়াল করে পূর্বা হাসপাতালের পেছনে ডাস্টবিনের ভিতরে পড়ে আছে। পূর্বার জ্ঞান ফিরে আসলে সে অনেক কষ্টে ডাস্টবিন থেকে নেমে আসে। ভিকি একটা শপিং মলে এসে কোড দিতেই কিছু লোক তাকে 100 কোটি টাকা দেয়। টাকা আর ধর্মেশের লাশের টুকরোগুলো নিয়ে ভিকি ব্রিজের উপরে আসে দেখে শিখার বাবা লাশের বাকি টুকরোগুলো নিয়ে এসেছে। লাশের টুকরোগুলো নিয়ে ভিকি ব্রিজের উপর থেকে নদীতে ছুঁড়ে মারে। লাশের টুকরোগুলো ফেলা শেষে ভিকি ভাবতে থাকে দিনে দিনে সে মানুষ থেকে পশুতে রূপান্তরিত হয়েছে। শিখার বাবা গাড়ি নিয়ে চলে যেতেই ভিকি নদীতে ফেলার জন্য তার সাথে থাকা লাশের টুকরোর ব্যাগটা বের করে। তখনই গোল্ডেনের গলা শুনে সামনে তাকিয়ে দেখে গাড়িতে করে গোল্ডেনের সাথে বেশ কয়েকজন লোকজন এসেছে। ভিকির সাথে সাথেই ব্যাগের চেন আটকে দেয়। গুরু গাড়ি থেকে নেমে তার টিম নিয়ে এগিয়ে এসে ভিকিকে নিজের পরিচয় দেয়। ভিকি বলে, বাবা তোমার কথা বলেছিল, আমি তোমারই অপেক্ষা করছিলাম। বাকি সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে গুরু ব্রিজের নিচের দিকে তাকিয়ে বলে, ধর্মেশকে পেয়েছো? ভিকি না বলে গুরু বলে, কিন্তু ধর্মেশ তো শিখার বিয়েতে গিয়েছিল। শিখার নাম শুনে ভিকি চমকে যায়, কারণ আখিরাত সহ সবাই শিখাকে ডলি নামে চেনে। ভিকিকে ঘাবড়াতে দেখে গুরু বলে, আরে সেই শিখা যে 4 বছর ধরে তোমার স্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে। গুরু ভিকির ফোন নিয়ে রুফাতকে বলে, ফোনটা ট্র্যাক করো, এই ফোনে কিডন্যাপার কল দিবে। গুরুর এমন গোয়েন্দা রূপ দেখে ভিকি অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি আসলে কে? গুরু বলে, তেমন কেউ না, আমি শুধু পূর্বার বন্ধু, যেভাবেই হোক পূর্বাকে আমি ফিরিয়ে আনবো। তখনই ভিকির ফোনে কল আসলে গুরু বলে, কল রিসিভ করে লাউড স্পিকারে দাও। ভিকি কল রিসিভ করতেই অপর পাশ থেকে পূর্বা বলে, বিক্রান্ত আমাকে বাঁচাও, আমি এখন উত্তর রাজ্য হাসপাতালে আছি, কেউ আমাকে মারতে চায়। কিন্তু কথা শেষ করার আগেই কল কেটে যায়। হেলিকপ্টারে বসে রুফাতকে তার টিমমেটদের সাথে কথা বলতে দেখে বিক্রান্তের মনে প্রশ্ন জাগে, পূর্বা পালালো কিভাবে? আর যার কাছ থেকে পালালো সে কি কোনোভাবে পূর্বাকে ধরতে পারবে? তার থেকে বড় প্রশ্ন, এই লোকজন কারা? হেলিকপ্টার ল্যান্ড করলে গুরু আখিরাজকে কল দেয়। আখিরাজ বলে, আমি পুলিশের ব্যবস্থা করছি। গুরু বলে, না না, এতে পূর্বার সমস্যা হতে পারে। কল কেটে কন্ট্রোল রুমের ভেতরে এসে সিসিটিভি ফুটেজে দেখে পূর্বার পেছনের দেওয়াল বেয়ে পালানোর চেষ্টা করে। সেখান থেকে লাফ দিয়ে ডাস্টবিনের কন্টেনারে পড়ে যায়। এরপর নিজেকে কোনো রকমের সামলে দৌড়ানো শুরু করে, কিন্তু কিডন্যাপাররা তাকে আবারও ধরে ভেতরে নিয়ে যায়। অপারেটর বলে, পালানোর আগেই হয়তো বিক্রান্তকে কল দিয়েছিল। তারপর থেকে আর কোনো খোঁজ নেই। শহরে নাকাবন্দিও করতে পারবো না, কারণ তাতে খামোখা সমস্যা তৈরি হবে। বিক্রান্ত ভালো সাজার নাটক করে নিজের উপর রাগ দেখিয়ে বলে, ইস, এত কাছে ছিল পূর্বা। গুরু বলে, আমার মনে হয় ওরা বেশি দূরে কোথাও যায়নি, এই শহরেই কোথাও আছে। এদিকে কিডন্যাপাররা বিপদ বুঝে পূর্বাকে নিয়ে বেরিয়ে পড়ে। পথে মিনা বলে, 6টা বেজে গেছে, আখিরাতের সাথে কথা বলাবি না? জালান রেগে বলে, কি কথা বলাবো? মিনা বলে, রাগ কম করে দেখা, তোর দুলা ভাই ওদের কাছে। এটা শুনে জালান গাড়ি থামিয়ে পেছনে এসে ডিক্কি খুলে পূর্বার হাত পা চোখ বাঁধা অবস্থায় ভিডিও করে। এদিকে গুরু টিমের প্ল্যানিং দেখে বিক্রান্ত মনে মনে বলে, আমরা যে কাজ করতে বাধ্য হয়েছি সেসব কাজ এদের পেশা, হত্যা করা, খুঁজে বের করা, তারপর বাঁচানো। আমরা পূর্বাকে মারতে চেয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমাদের মৃত্যুই নিশ্চিত। তখনই বিক্রান্তের ফোনে নোটিফিকেশন আসে। বিক্রান্ত ওপেন করলে সেটা প্রজেক্টরে অন হয়। কিডন্যাপার পূর্বার ভিডিও পাঠিয়ে বলে, এখন ঘুমাচ্ছে, কাল কল করবো আর টাকা রেডি রেখো। লাইকা বিক্রান্তকে ব্যাগ বুকে জড়িয়ে রাখতে দেখে জিজ্ঞেস করে, এতে কি গুরুত্বপূর্ণ কিছু আছে? বিক্রান্ত তাকিয়ে দেখে ব্যাগের এক পাশ খুলে তার থেকে ধর্মেশের কাটা মাংসের প্যাকেট কিছুটা বের হয়ে আছে। বিক্রান্ত তাড়াতাড়ি সেটা ভিতরে চেপে বলে, আসলে এতে অনেক স্মৃতি আছে। গুরু সন্দেহের চোখে তাকিয়ে থাকে। বিক্রান্ত তাড়াতাড়ি চেন লাগিয়ে তার রুমে চলে আসে। দরজা লাগিয়ে ব্যাগ খুললেই লাল রক্ত মাংসের মাখা টুকরা দেখে বিক্রান্তের বমি চলে আসে। বিক্রান্ত জানালা দিয়ে দেখে পাশেই একটা ঝিল। হোটেল রুম থেকে বেরিয়ে ঝিলের পাড়ে এসে পরেতে কিছু পাথর ঢুকিয়ে পানিতে ছুঁড়ে মারতে মারতে মৃত ধর্মেশকে উদ্দেশ্য করে বলে, মানুষকে কেটে এভাবে ফেলে দেওয়া তোমার কাছ থেকেই শিখেছি, কিন্তু আপন জনকে বাঁচিয়ে রাখতে যে জঘন্য গুণ থাকা দরকার সেটা শেখা বাকি থেকে গেল। হয়তো খুব জলদি তোমাকে মরতে হলো, কিন্তু কি করার, এটাই তোমার ভাগ্য। জালান জঙ্গলে তাদের ডেরায় এসে পৌঁছায়। পূর্বাকে নামাতে গেলেই পূর্বা এক লাথি মারে। জালান উল্টা তাকে মারতে গেলে মিনা তাকে আটকায়। জালান পূর্বাকে কাঁধে নিয়ে ঘরের দিকে নিয়ে এসে বসায়। তখনই শেরপার কল আসে। কল রিসিভ করলে শেরপা বলে, তোমরা এতগুলো মানুষ মিলে একটা মেয়েকে সামলাতে পারছো না? জালান রেগে বলে, আমাদেরকে ওকে মারার জন্য টাকা দেওয়া হয়েছে, ওকে কাঁধে করে ঘুরে বেড়ানোর জন্য না, মেরে ফেলবো। শেরপা তার এক লোককে বলে, ভিডিও পাঠাও। জালান ভিডিও ওপেন করে দেখে শেরপা তার মেয়েকে ধরে রেখেছে। শেরপা বলে, কেন আমাকে দিয়ে এত খারাপ কাজ করাচ্ছ? তোমার একটাই বাচ্চা
বাচ্চা মেয়ে, তোমাকে যা যা বলা হয়েছে শুধু তাই করবে। মেয়েটাকে আখিরাজের সাথে কথা বলাও আর পূর্বাকে সুস্থভাবে বর্ডার ক্রস করাও। যত দ্রুত পারো কাজ শেষ করো, না হলে পূর্বা গলার কাটা হতে সময় লাগবে না। এদিকে শিখা ধর্মেশের মৃত্যুতে বেশ ভরকে আছে, তাই তার বাবা মাকে বলে আখিলকে সব বলে দিব। বাবা বলে না, দরকার নেই। আখিল আখিরাজের খাস লোক ছিল, হিতে বিপরীত হতে পারে। তখনই সেখানে আখিল এসে বলে সব রেডি, ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে। শিখার মুখ ফ্যাকাশে দেখে আখিল বলে চিন্তা করো না, আমি তোমার অনেক খেয়াল রাখ। ঠিক তখনই বাইরে থেকে কয়েকজন শিখার বাবাকে ডাক দেয়। জানালার কাছে আসলেই নিচ থেকে একজন বলে আপনি রান্নাঘরে গিয়ে দেখেন কি অবস্থা। পানির পাইপে মাটনের হাড়গোড় জমে পানি আটকে গেছে। আপনার বাসায় তো মেহমান এসেছিল, আমরা পুলিশকেও ডেকেছি, নিচে আসুন। শিখার মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। শ্বশুরের সাথে আখিলও নিচে নেমে আসে। আখিল ডিএসপি হওয়ায় ইন্সপেক্টরকে বলে এটা ল অ্যান্ড রুলস কেস না, একটা কলোনিতে এসব ছোটখাটো বিষয় হতেই পারে, পরিষ্কার করলেই ঠিক হয়ে যাবে, আপনারা যেতে পারেন। হাড্ডি বের করার সময় কনস্টেবল ছোট আঙ্গুলের টুকরার মতো কি যেন পায়, সেটা রুমাল দিয়ে তুলে নিয়ে যাওয়ার সময় ইন্সপেক্টরকে দেখিয়ে বলে এটা মাটন তো মনে হচ্ছে না, কোনো ঝামেলা তো নিশ্চয়ই আছে। সকালে গাড়ির শব্দে বিক্রান্তের ঘুম ভাঙে। লাফ দিয়ে উঠে দেখে বাইরে আখিরাজ এসেছে। ডিটেকটিভ রুমের বাইরে গেলে শুনতে পায় গুরু বলছে আমাদের সর্বপ্রথম এটা জানতে হবে যে ওরা পূর্বাকে কোথায় লুকিয়ে রেখেছে। বিক্রান্ত ভেতরে আসলে গুরু বিক্রান্তকে দেখে বলে কিডন্যাপাররা এখনো এই শহরেই আছে, কিন্তু ওরা কার কথা হিসাব করছে, কে পূর্বাকে মারতে চায়। আখিরাজ জিজ্ঞেস করে মানে কি। গুরু বলে এরা কোনো কিডন্যাপার না, ওদের কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল, তাও আবার 16 তারিখ ভোপালে। আখিরাজ জিজ্ঞেস করে কে দিয়েছিল কন্ট্রাক্ট। গুরু বিক্রান্তের দিকে তাকিয়ে থাকে। আখিরাজও বিক্রান্তের দিকে তাকালে বিক্রান্ত বেশ ঘাবড়ে যায়। গুরু বলে যারা জানতো পূর্বা লাদাখ যাওয়ার কথা তাদেরই কেউ। কে কে জানতো এটা। আখিরাজ বলে আমি, পূর্বা, বিক্রান্ত আর ধর্মেশ। গুরু জিজ্ঞেস করে তাহলে ওদেরকে কে বলতে পারে। আচ্ছা বিক্রান্ত, সেদিন কি হয়েছিল। বিক্রান্ত এটাকে কথা মনে করে বলে কই কিছুই না তো, আমরা বৌদ্ধ মন্দিরে গিয়েছিলাম। গুরু প্রজেক্টরে গুলি করা ছবি দেখিয়ে বলে তুমি গাড়ি চেঞ্জ করেছিলে কেন। বিক্রান্ত আমতা আমতা করে বলে পাহাড় থেকে পাথর পড়েছিল। গুরু আর একটা ছবি দেখিয়ে বলে ভালো করে দেখো, কিডন্যাপার আর এই লোকের হাইট একরকম আর তার হাতে বন্দুক। বিক্রান্ত এবার বেশ ঘাবড়ে যায়, কিন্তু এমন ভান করে যেন সে কিছুই বুঝতে পারছে না। গুরু বলে আমার মনে হয় ওটা পাথর ছিল না, হয়তো গুলি মিসফায়ার হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো পূর্বা যে ওই সময় ওখানে থাকবে এটা কিভাবে জানে। ওখানে যাওয়ার প্ল্যান কে করেছিল। বিক্রান্ত বলে পূর্বাই করেছিল। গুরু বলে লাদাখের হোস্ট বলেছে প্ল্যান নাকি তোমার। বিক্রান্ত বলে তাতে কি হয়েছে, বানিয়েছিলাম কারণ পূর্বা দেখতে চেয়েছিল। এত কার কি মনে থাকে নাকি কে প্ল্যান করেছিল। 1 মিনিট, তুমি কি বলতে চাচ্ছ এসব আমি করেছি? আমি কেন করব এমন, ও আমার স্ত্রী, আমি ওকে অনেক ভালোবাসি। বাবা আপনি শুনছেন এসব। বিক্রান্ত বেশ রাগ হয়ে গেছে, এমন ভান করে বলে তোমরা 7 সমুদ্র পাড়ি দিয়ে এসে পূর্বাকে না খুঁজে আমাকেই দোষ দিচ্ছ, যার কোনো ভিত্তিই নেই। তোমার কি আমাকে বলদ মনে হয়? আমার বোন যেখানে আছে সেখানে বোম ব্লাস্ট করাবো, সে এখন হাসপাতালে ভর্তি, আর আমি এসব করবো? আমি কি তাকে মারতে চেয়েছি বলো? ঠিক তখনই সেখানে বিক্রান্তের বোন পল্লবী আর তার বাবা আসে। বিক্রান্ত অবাক হয়ে জিজ্ঞেস করে তোমরা এখানে? আসলে এদেরকে গুরুই ডেকেছে। গুতা থেকে বসিয়ে পল্লবীকে বলে আমি একটা প্রশ্ন করব, তোমার ভাবির সাথে ওই ঘটনা ঘটার আগে কি হয়েছিল? পল্লবী অবাক হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে ভাবির? বাবা বলে ওকে এখনো কিছু জানায়নি। গুরু বলে কিডন্যাপ হয়েছে, তাও ওই ব্লাস্টের দিন, হয়তো ব্লাস্টটা ওকে মারার জন্যই ছিল। পল্লবী বিক্রান্তের দিকে তাকালে বিক্রান্ত বলে ওটা চিফ কেসের জন্য ছিল, ওখানে স্টেটের মিনিস্টার ছিল, যেটা সব নিউজ চ্যানেলে বলা হয়েছে। ব্লাস্টের সময় তুমি পূর্বার সাথে ছিলে না। গুরু এক ঝটকায় পল্লবীকে টেনে প্রজেক্টরের সামনে এনে সেদিনের ভিডিও দেখিয়ে বলে তুমি তাহলে পালাচ্ছিলে কেন? কেউ কল দিয়েছিল, ওই দেখো, তুমি কারোর সাথে কথা বলছো। পল্লবী ভয়ে কাঁপতে থাকে, কি জবাব দেবে নিজেও বুঝে উঠতে পারে না। আর চোখে বারবার বিক্রান্তের দিকে তাকায়, আর গুরু জিজ্ঞেস করতেই থাকে। বিক্রান্ত ইশারা দেয় তার নাম না বলার জন্য, কিন্তু পল্লবী না পেরে বলেই দেয় দাদা। গুরু জিজ্ঞেস করে কি কথা বলছিলে। পল্লবী আমতা আমতা করলে সিচুয়েশন সামাল দেওয়ার জন্য বিক্রান্ত এগিয়ে এসে বলে সেদিন আমার স্ত্রীর প্রথম স্টেজ পারফরমেন্স ছিল, কিন্তু বাবার কাজের জন্য আমি লাদাখে আটকা পড়ে গিয়েছিলাম, তাই পল্লবীকে কল দিয়ে বলেছিলাম ভিডিও করে রাখতে। এটা পল্লবী শুনতে পাইনি, তাই বাইরে দৌড়ে আসে। গুরু তবুও পল্লবীকে জিজ্ঞেস করে বিক্রান্ত কি সত্যি বলছে। বিক্রান্ত পল্লবীকে তার পিছনে নিয়ে বলে ও বাচ্চা মানুষ, কি শুনতে চাও আমাকে বলো। আমি পূর্বাকে হত্যা করতে চাই, ঠিক আছে, সবার সামনে স্বীকার করছি আমি পূর্বাকে মারতে চেয়েছিলাম, কারণ আমি ওকে ঘৃণা করি। বিক্রান্ত কান্না করে বলে হয়তো এর জন্যই ওর সাথে জীবন কাটানোর স্বপ্ন দেখেছিলাম, যদি আমার এমন বলাতে ওর জীবন বেঁচে যায় তাহলে তাই হোক, প্লিজ ওকে ফিরিয়ে আনো। পল্লবী কান্না করতে করতে ওয়াশরুমে চলে যায়। বিক্রান্তের কথায় গুরুর এতটুকু মন নরম হয় না। আরো প্রশ্ন করতে গেলে বিক্রান্তের নাটকে আখিরাজ গলে যায়, তাই সে গুরুকে আটকায়। জালান তার মেয়ে চিৎকার করা ভিডিও দেখে মন খারাপ করে মিনাকে বলে পূর্বাকে রেডি করো, ওর বাবার সাথে কথা বলাবো, লক্ষ্য রেখো যেন হাত পা না চালায়। এই কথা শুনে পূর্বা উঠে বসে উকি মেরে বাইরের পরিবেশ ভালো করে দেখে নেয় যে কোথায় কে আছে। এরপর মিনাকে আসতে দেখে চুপচাপ বসে থাকে। মিনা ভেতরে ঢুকে ইঞ্জেকশন রেডি করতে গেলেই পূর্বা বলে তোমরা কেউ বাঁচবে না, আমার বাবাকে
চেনো না, তোমাদের কাউকে ছাড়বে না। মীরা বলে যা হচ্ছে তা কেউ আটকাতে পারবে না। পূর্বা জিজ্ঞেস করে কত টাকা লাগবে? তার দ্বিগুণ 3 গুণ আমি দিব। মীরা বলে ব্যাপারটা এখন টাকার না, আরো উপরে চলে গেছে। আমার স্বামী আর দাদার মেয়ে ওদের কবজায়, তোমাকে তাদের কাছে না পৌঁছে দিলে ওরা এদেরকে মেরে ফেলবে। পূর্বা জিজ্ঞেস করে কার কাছে নিয়ে যাচ্ছ? মীরা বলে এত জানতে হবে না, একটা কথা জেনে রেখো, কেউ জন্মগতভাবে রাক্ষস হয় না, পরিস্থিতি তাকে রাক্ষস বানায়। বলেই ইঞ্জেকশন পুশ করে দেয়। আখিরাজ ঝিলের পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। বিক্রান্ত এসে দাঁড়ালে আখিরাজ কল কেটে দেয়। বেশ কিছুক্ষণ চুপ থাকার পরে বিক্রান্ত বলে আরো একজন আছে যে সব জানতো, সেদিন পূর্বাকে কলও দিয়েছিল, আমাদের যাতায়াতের সবকিছু জিজ্ঞেস করেছিল। আখিরাজ জিজ্ঞেস করে কে? বিক্রান্ত বলে ধর্মেশ। আখিরাজ বলে এরপর যাই বলো না কেন ভেবে চিন্তে কথা বলবে, ও আমার ছেলের মতো। বিক্রান্ত বলে কিন্তু ছেলে তো আর না, আর এটা আমি না, সে নিজেই বলেছে। সেদিন নেশার ঘরে বলেছিল আমার বাবা একটাই আখিরাজ, কিন্তু তার সন্তান একজন পূর্বা, আমি তো অনাথ। আখিরাজ বলে তুমি যদি পূর্বার স্বামী না হতে তাহলে তোমাকে কেটে টুকরো টুকরো করে এখানে ভাসিয়ে দিতাম। ধর্মেশ এমন একজন মানুষ যে পূর্বার জন্য নিজের জীবন দিতে পারে। বিক্রান্ত বলে ঠিকই বলেছেন, কিন্তু সে হয়তো ওই মুহূর্তে চেয়েছিল যে কেউ তাকে সবচেয়ে বেশি ভালোবাসুক। ধর্মেশ আপনার জন্য একজন বিশ্বস্ত কুকুরের মতো ছিল, যার কাজ শুধু গার্ড করা। ও যখন আমাকে সব বলেছিল তখন রাগ না, বরং মন খারাপ করে কথাগুলো বলছিল। আপনাকে কখনো ওকে বলেছেন আপনাকে কত ভালোবাসেন? ওর কাঁধে হাত রেখে শাবাশি দিয়েছেন? আপনি তো হয়তো পূর্বাকেও বলেননি, কারণ এসব ইমোশন তো দুর্বলতার প্রতীক। আখিরাজ এবার সত্যি সত্যি চিন্তায় পড়ে যায়, আসলে কি এমন কিছু হয়েছে? বিক্রান্ত বলে বাচ্চারা এসব ব্যাপারে সব সময় দুর্বল হয়, কিন্তু বড়রা ভাবে বাচ্চাদের তারা না বললেও সব বুঝে যাবে, আর এখানে আমরা ভুল করি। আখিরাজ চুপ করে শোনা দেখে কাজ হচ্ছে বুঝতে পেরে বিক্রান্ত চুপ হয়ে যায়। পেছনে ফিরে দেখে গুরু দাঁড়ানো। বিক্রান্ত বেশ ভয় পেয়ে যায়। গুরু আখিরাজকে বলে আপনার কিছু দেখাতে চাই। ভেতরে গেলে দেখে খবরে বলছে ধর্মেশের মাথা কাটা লাশ পাওয়া গেছে। এটা দেখে আখিরাজ বেশ ভেঙে পড়ে, চোখের পানি লুকিয়ে সেখান থেকে বের হয়ে যায়। গুরুকে দেখানোর জন্য বিক্রান্ত নেকা কান্না শুরু করে দেয়, যেন সে ধর্মেশের মৃত্যুতে অনেক কষ্ট পেয়েছে, অথচ গতকালই সেই ধর্মেশকে খুন করেছে। এদিকে এয়ারপোর্টে বসে শিখা ধর্মেশের কথা মনে করে কান্না করেই যাচ্ছে। আখিল কফি নিয়ে আসলে শিখা চোখের পানি মুছে ফেলে। আখিল জিজ্ঞেস করে বাসার কথা মনে পড়ছে? শিখা বলে হ্যাঁ। আখিল বলে আসলে আমাদের সমাজটাই এমন যে মেয়েদেরকেই অ্যাডজাস্ট করতে বলে, আর ছেলেদেরকে বললে তো আমরা একবারেই না করে দিব। একটা কাজ করি, 6 মাস আমার বাসায় আর 6 মাস তোমার বাসায় থাকবো, কি বলো? শিখা বলে আমার বলা না বলাতে কিছুই যায় আসে না, জীবন তো তার নিজের গতিতেই চলে, যেটা না চাই সেটাই হয়। আখিল বলে তুমি একবার বলো, বাকিটা আমি দেখবো। তাছাড়া জীবন ইদানিং আমার উপর রহম করেছে, না হলে তোমাকে পেতাম কিভাবে? একবার আমাকে বিশ্বাস করো, দেখবে জীবন তোমার মতো চলছে। শিখা মুচকি হাসি দেয়। তখনই আখিলের একটা কল আসে, তাই সে ফোনে ব্যস্ত হয়ে যায়। শিখা টিভিতে ধর্মেশের লাশের ছবি দেখে ভয়ে চমকে যায়। তাড়াতাড়ি ওয়াশরুমে এসে বাবাকে কল দিয়ে জিজ্ঞেস করে খবর দেখেছো? কিছু বলতেই যাবে তখনই রান্নাঘর থেকে সোসাইটির একজন ডাক দেয়। বাবা শিখাকে বলে রাখ, পরে কথা বলছি। সোসাইটির লোকজন পাইপ চেক করতে এসেছে। এটা শুনে শিখা বলে তোমরা এখনই এখান থেকে পালাও, এই শহর ছেড়ে বহু দূরে চলে যাও। বাবা বলে আচ্ছা ঠিক আছে। এদিকে পল্লবী কান্না করছে। পল্লবীর বাবা এসে জিজ্ঞেস করে কান্না করছিস কেন? ওরা তো এমনিই জিজ্ঞেস করেছে, চিন্তা করিস না, পূর্বা ফিরে আসবে। পল্লবী বলে দাদা জানতো ওখানে ব্লাস্ট হবে, এই জন্যই আমাকে বের হতে বলেছিল। এই কথা শুনে বাবা চমকে যায়। শোকে কাতর আখিরাজ কপাল চেপে বসে আছে। বিক্রান্ত এসে নাটক করে বলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি, ধর্মেশকে খোঁজার চেষ্টাই করিনি। আখিরাজ চোখের পানি মুছে বলে না, ভুলটা আমার। আমি কখনো ভাবিনি বাচ্চারা নরম হতে পারে। একজনকে হারিয়েছি, দ্বিতীয়জনকে হারাতে পারবো না। জালান কল করার জন্য পূর্বাকে যেখানে রাখা হয়েছে সেই রুমে আসে। এদিকে বিক্রান্তের বাবাও ডিটেকটিভ রুমে আসে। তখনই জালান ভিডিও কল দেয়। গুরু আখিরাজকে বলে যেমন বলেছি তেমনই করবেন। কল রিসিভ করলে দেখে হাত পা চেয়ারে বেঁধে আধমারা অবস্থায় পূর্বা বসে আছে। জালান বলে পালানোর চেষ্টা করেছিল, তাই ডোজ দিয়েছি। একটা লিঙ্ক পাঠাচ্ছি, সেখানে 1 কোটি পাঠাও। অপর দিক থেকে শেরপাও ভিডিও কলে থাকে। আখিরাজ বলে আগে ওর সাথে কথা বলতে চাই। জালান ক্যামেরারও ক্লোজে নিলে গুরু বোর্ডে বেটা ব্লকার লেখা দেখায়। আখিরাজ পূর্বাকে ডেকে বেটা ব্লকারের কথা জিজ্ঞেস করলে জালান ক্যামেরা থেকে বলে এসব কি কথা হচ্ছে? আখিরাজ বলে ওর হার্টের সমস্যা আছে, সেটার ওষুধ প্রত্যেক 8 ঘন্টা অন্তর অন্তর ওষুধ দিতে হয়। জালান ক্যামেরা থেকে হাত সরিয়ে নেয়। পূর্বা বলে বাবা দুটোই নেই, আইস 99 mg আর ব্লু স্টিপ। আর সাথে সাথেই কল ডিসকানেক্ট হয়ে যায়। লাইকা এটাকে কোড করার চেষ্টা করে। কল কাটার পরে জালান পূর্বাকে মেরে জিজ্ঞেস করে কি বলেছিস? পূর্বার মুখ চেপে ধরলে মীরা তাকে ছেড়ে দিতে বলে। পূর্বা বলে আমার ওষুধ যদি না খাই তাহলে 48 ঘন্টার মধ্যে মারাও যেতে পারি। গত 2 দিন ধরে খাইনি। শেরপা তার লোক দিয়ে গুগল সার্চ করে দেখালে শেরপা জালানকে কল দিতে বলে। জালান কথা বলার জন্য বাইরে চলে যায়। শেরপা বলে এমন রোগ তো আছে, কিন্তু ওই মেয়ের আছে কিনা তার জন্য টেস্ট করাতে গেলে অনেক দেরি হবে, তাই ওষুধ নিয়ে আসো। জালান বলে যদি কোনো সমস্যা হয়। শেরপা বলে রিস্ক তো দিতেই হবে, কিছু করার নেই। মিনাকে বলো ওষুধের নাম শুনতে।
শুনতে। মিনা ভেতরে এসে ওষুধের নাম জিজ্ঞেস করলে পূর্বা আমতা আমতা করে বলে আইস 90 বলে পর মুহূর্তেই বলে বাবা ভালো জানে। তাই আবারও আখিরাজকে কল দেওয়া হয়। জালান জিজ্ঞেস করে টাকার কি হলো? আখিরাজ বলে পাঠিয়ে দিয়েছি দেখো। মিনা চেক করে দেখে টাকা এসেছে। পূর্বা বলে বাবা আইস 90 mg, গ্রিন স্ট্রিপস, ব্লু কালারে লেখা, 10টা কি 20টা ট্যাবলেট আছে। পুরো বোর্ডে লেখে গলার ওষুধ, অপর পাশে ওষুধের নাম লেখে মেটোপ্রোলাল। আখিরাজ এই কথা বললেই বিক্রান্ত কিডন্যাপারদেরকে এই বিষয়ে সতর্ক করার জন্য হুট করে পূর্বার জন্য বেশ ব্যাকুল হওয়া নাটক করে বলে পূর্বা চিন্তা করো না, আমরা সবাই আছি, তোমার কিচ্ছু হবে না। সাথে সাথেই জালান কল ডিসকানেক্ট করে দেয়। আখিরাজ রেগে বিক্রান্তকে বলে এটা কি রকমের ব্যবহার ছিল, মাঝখানে কেন কথা বললে? গুরু বলে আঙ্কেল পূর্বা লোকেশন দিয়ে দিয়েছে। বিক্রান্ত অবাক হয়ে তাকায়। গুরু বলে আমাদের প্রফেশনে এমন কিডন্যাপিং হর হামেশা হয়েই থাকে, আর এসবকে কিভাবে ট্যাকেল করতে হয় পূর্বা খুব ভালো করেই জানে। ইংল্যান্ডে যখন সবাই নিজেকে বাঁচানোর ট্রেনিং নিচ্ছিল তখন পূর্বা নিচ্ছিল মৃত্যুর সাথে লড়াইয়ের ট্রেনিং, তাই সে যে কোনো পরিস্থিতিকেই খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। আপনি যখন বেটা ব্লকার বলেছেন তখনই পূর্বা বুঝে গেছে তার কি করা উচিত। গুরু স্বস্তির হাসি হেসে বিক্রান্তকে স্বাগতম জানিয়ে বলে তোমার স্ত্রী খুব শীঘ্রই ফিরে আসবে। তাহলে কি বিক্রান্তের প্ল্যান ফ্লপ হয়ে যাবে? এমন মুমূর্ষ মুহূর্তেও পূর্বা বিক্রান্তের কথা মনে করে, আর বিক্রান্ত মনে মনে গালি দিয়ে বলে ছোটবেলায় পূর্বাকে যেতে দেখে ভেবেছিলাম বিপদ গেছে, কিন্তু না, সে তো গুরুর মতো খারাপ মানুষের সাথে বড় হচ্ছিল। মানুষ বেঁচে থাকার ট্রেনিং নেয় আর ও না মরা ট্রেনিং নিচ্ছিল। গুরু বলে পূর্বা বলেছে আইস 90 ডিগ্রি মানে স্নো কাভার মাউন্টেন। ম্যাপ দেখিয়ে বলে পূর্বা এখানে থাকলে ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বরফে ঢাকা পাহাড় আছে, গ্রিন স্ট্রিপ মানে জঙ্গল আছে, আর ব্লু মানে তার ঠিক পাশে নদীও আছে। পূর্বার কথা অনুযায়ী ওই এরিয়াতে 3টা মেডিকেল শপ আছে। কিডন্যাপাররা ওষুধ কিনতে ফোন তো দেবেই, 3টা দোকানের নাম্বারই ট্র্যাপ করা আছে। কথা মতো কিছুক্ষণ পরেই একটা শপে কল আসে আর মেটোপ্রোল নামের ওষুধের কথা জিজ্ঞেস করে। লাইকা কল ট্র্যাক করে দেখে নাম্বারটা মিনা নামে সেভ করা, পাশে ছবিও আছে। জালান মিনাকে কল দিয়ে জিজ্ঞেস করে ওষুধ পেয়েছো আর আশেপাশে দেখো তোমাকে কেউ ফলো করছে কিনা। মিনা চারিদিকে তাকিয়ে কাউকে না দেখে জালানকে বলে তোমরা বের হও, আমি ওষুধ নিয়ে আসছি। লাইকা থার্মাল স্কোপ দিয়ে দেখে গাড়িটার মধ্যে মোট 4 জন আছে। 50 মিনিটের মধ্যেই তারা শপে পৌঁছে যাবে। গুরু আখিরাজকে বলে আমি গিয়ে পূর্বাকে নিয়ে আসছি। জালান সবাইকে বলে 15 মিনিটে আমরা এই জায়গা ছাড়বো। পূর্বা জানালা দিয়ে বাইরে দেখার চেষ্টা করে। গুরু রুফাতকে নিয়ে বেরিয়ে গেলে তাদের দেখে ভিকি ভিতরে এসে এক ওয়েটারকে বলে আপনার ফোনটা দেন তো, আমার ফোনে চার্জ শেষ। ওয়েটার বলে স্টাফদের ফোন রাখা নিষেধ। জালান সবাইকে ইনস্ট্রাকশন দেয় একটা গাড়ির সামনে আর একটা গাড়ি পেছনে থাকবে, মেয়েটা থাকবে মাঝের গাড়িতে। সবাই নিরাপদ দূরত্বে থাকবে, যদি পথে কিছু হয় তাহলে যেন বাকিরা সেভ করতে পারে। বলেই সামনের দিকে এগিয়ে আসলে পূর্বা জানালা থেকে সরে যায়। জালান মিনাকে ডেকে বলে ওকে নিয়ে আসো। মিনা এসে ইঞ্জেকশন দিতে গেলেই পূর্বা বলে মিনা প্লিজ আমাকে বাঁচাও, তোমরা আমাকে যার কাছে নিয়ে যাচ্ছ সে আমাকে মেরে ফেলবে, আমি মরতে চাই না। মিনা ইঞ্জেকশন পুশ না করলে পূর্বা বলে আমি বাঁচতে চাই, আমার পরিবারের জন্য, আমার স্বামীর জন্য, আমার বাবা তোমাদের সবাইকে সেভ করবে, প্লিজ আমাকে বাঁচাও। পূর্বার কথায় মিনার মায়া হলে সে মাস্ক খুলে বলে আমরা তোমাকে মারতে চাই না, তোমার বাবাকে বলো আমাদের লোকজনকে বাঁচাতে, আমাদের কাছে একটা প্ল্যান আছে, সেটা ওখানে পৌঁছেই করতে পারবো, এখন কিছু সম্ভব না, তুমি শুধু তোমার কথা মনে রেখো। বলে ইঞ্জেকশন পুশ করে দেয়। জালান শেরপাকে কল দিয়ে বলে আমরা নেপালের বর্ডারের দিকে যাচ্ছি, 2 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। আমার মেয়ে কেমন আছে? শেরপা বলে অনেক ভালো, এখন তুমি কাজে মনোযোগ দাও, ওই মেয়েকে বর্ডার ক্রস করাতে পারলেই নিজের মেয়েকে দেখতে পাবে। মিনা পূর্বাকে টানতে টানতে বের করে গাড়িতে ওঠায়। গুরু তার টিম আর হেলিকপ্টার নিয়ে মিনার লোকেশনে আসে। মিনা জালানকে বলে এখন আর লাফালাফি করবে না, ওকে বলেছি আমাদের প্ল্যান আছে, ওর দম বন্ধ হয়ে আসছে, পট্টি খুলে দিব। জালান বলে যা খুশি করো। ভিকি সুইমিং পুলে এসে গোল্ডেনকে দেখে তার কাছ থেকে ফোন নিয়ে বাইরে এসে জালানকে কল দেয়। ঠিক তখনই কারোর পায়ের শব্দ শুনে ভিকি ঘাবড়ে গেলে তার হাত থেকে ফোনটা পড়ে যায়। পেছনে ফিরে দেখে তার বাবা এসেছে। বাবা জিজ্ঞেস করে পূর্বার কিডন্যাপ আর বোম ব্লাস্টে তোর হাত ছিল? ভিকি বলে না। পল্লবী কিছু বলেছে? বাবা বলে যা জিজ্ঞেস করেছি তার জবাব দে। ভিকি চুপ থাকার পরে বলে জবাব তো দিতে চাই, কিন্তু আপনি কি শুনতে পারবেন? বাবা হতাশ হয়ে বলে তার মানে এইসব সত্য কথা সাহেবকে বলতে হবে। ভিকি বাবাকে আটকে বলে একটা মৃত্যু কি যথেষ্ট না? তুমি পল্লবী আর মায়েরও বলে দিতে চাও? কারণ আমার মৃত্যু তো সেদিনই হয়ে গিয়েছিল যেদিন তুমি আমাকে আখিরাজের বাসার চাকর হিসাবে পাঠিয়েছিলে। যারা বেঁচে আছে অন্তত ওদেরকে বাঁচতে দাও, তোমার বিশ্বস্ততার মূল্য কি আমার পুরো পরিবার দিবে? বাবা আর কিছু বলতে না পেরে কান্না করে দেয়। বিক্রান্ত সেখান থেকে চলে যায়। পথে জালান হেলিকপ্টার দেখলেও তেমন একটা পাত্তা দেয় না, কিন্তু মিনা হেলিকপ্টার দেখে বেশ ঘাবড়ে যায়। লাইকা গুরুকে বলে তোমার টার্গেট খুব কাছে। তখনই ভিকি ফোন পেয়েই সাথে সাথেই জালানকে কল দিয়ে বলে তোমরা সবগুলোই বলদ, ওই মেয়ের কোনো রোগ নেই, ও আমাদেরকে বলদ বানাচ্ছে, ওষুধের নামে কোড ওয়ার্ডের মাধ্যমে তোমাদের ঠিকানা ওর বাবাকে দিয়ে দিয়েছে, কমান্ডো গিয়েছে তোমাদেরকে খুঁজতে। আমার কথা শোনো,
ওকে মেরে ওখান থেকে পালাও। এরা শোনার পরে জালান রেগে গাড়ি থামিয়ে পূর্বাকে টেনে রাস্তায় এনে ভিডিও কল দিয়ে আখিরাজকে বলে, আমার সাথে চালাকি মানা করেছিলাম না, কোনো চালাকি করবেন না, কমান্ডো পাঠিয়েছেন, এই নাও। বলেই পূর্বার কানের কিছুটা অংশ কেটে দেয়। পূর্বা ব্যথায় চিৎকার দিলে জালান বলে, ওদের এখনই যেতে বলো, না হলে তোমার মেয়েকে এভাবে টুকরো টুকরো করব। এটা দেখে আখিরাজ স্তব্ধ হয়ে যায়। বিকি নাটক শুরু করে দিয়ে বলে, ধ্যাত, আপনাকে মানা করেছিলাম, ওরা অনেক ভয়ানক, এখন কি আপনি চুপ করে থাকবেন? আখিরাজ মেয়ের কষ্ট দেখতে না পেরে গুরুকে বলে, ফিরে আসো। গুরু চুপ করে থাকলে রুফাত নিরুপায় হয়ে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। পূর্বাকে অঝরে কান্না করতে দেখে বিকি মনে মনে বেশ খুশি হয়। পূর্বাকে তুলে নিয়ে জালান আবারও বর্ডারের দিকে রওনা দেয়। গুরু এত সহজে হার মানতে চায় না, তাই ব্যাগ নিয়ে হেলিকপ্টার থেকে লাফ দেয়। অপরদিকে শিখা সিলিং এসে পৌঁছালে আখিলের কলিগরা তাকে স্বাগতম জানায়। শিখাকে কোয়ার্টারের আঙিনায় নিয়ে গিয়ে আখিল বলে, সরকারি চাকরিতে র্যাঙ্ক অনুযায়ী সব এমনই হয়, ছোট বাসা, ছোট আঙিনা, ছোট্ট একটা গাড়ি। শিখার ভিকির কথা মনে পড়ে। ভিকিও বলতো, আমাদের ছোট্ট একটা ঘর হবে, ছোট বাগান আর ছোট বারান্দা। শিখা ভিকির কাছে একটা কুকুর ছানাও আবদার করেছিল। আখিল শিখাকে রক্সি নামের একটা কুকুরও গিফট করে। ভাগ্যের কি নির্মম পরিহাস, তার স্বপ্নের মতো সবই সে পেয়েছে, শুধু মানুষটা আর একজন। শিল্পা জালানকে কল দিয়ে বলে, আখিরাজকে বলো বাকি টাকা দিয়ে মেয়েকে নিয়ে যেতে। আখিরাজ মন খারাপ করে মেয়ের সাথে তোলা ছবি নিয়ে বসে আছে। তখনই জালান কল দিয়ে বলে, টাকা দিয়ে মেয়েকে নিয়ে যান, কিন্তু একা আসতে হবে। বাহাদুরগঞ্জের পশ্চিমে একটা ব্রিজ আছে, সেটা পার করেন, পরেরটা পরে বলছি। লাইকা লোকেশন চেক করে দেখে এটা নেপাল বর্ডারের কাছাকাছি। আখিরাজ বুঝে যায় এটা নিশ্চয়ই শেরপার কাজ। আখিরাজ রেডি হয়ে গাড়িতে উঠলে লাইকা তাকে একটা মাইক্রোফোন পরিয়ে দিয়ে বলে, আমরা আপনার উপর নজর রাখছি, পেছনে রাইফেল রাখা আছে, আর এই পিস্তলটাও রাখেন। আখিরাজ গাড়ি স্টার্ট দিলেই তখনই ভিকি এসে গাড়িতে উঠে বলে, আপনি একা যাবেন না, আমিও যাব। আখিরাজ কথা না বাড়িয়ে ভিকিকে সাথে নিয়ে রওনা দেয়। জালান মিনাকে কল দিয়ে বলে, ওষুধ নেওয়া লাগবে না, ফিরে আসো। কল কেটে মিনা গাড়ি ঘোরাতে বলতেই তাদের গাড়ির সামনে এক বড় পাথর গড়িয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগে গুরু গাড়ির 3 জনকে মেরে মিনকার কাছে গিয়ে জিজ্ঞেস করে, পূর্বা কোথায়? এদিকে নেপালের বর্ডারে পূর্বাকে ব্রিজের পাশে একটা ঘরে নিয়ে গিয়ে রাখে। কানের ব্যথায় পূর্বা চিৎকার করছে। মিনা পূর্বাকে চেয়ারে বাঁধতে গেলে পূর্বা বলে, প্লিজ বাঁচাও। মিনা মুখে হাত দিয়ে বলে, ধৈর্য ধরো, একটু পরেই সব শেষ হয়ে যাবে। জালান দূরবীন দিয়ে আখিরাজের আসার পথের দিকে নজর রাখে। মিনা এসে জালানকে বলে, যা করার তাড়াতাড়ি করো, ওর অবস্থা বেশি একটা ভালো না। মিনা চলে গেলে জালান শেরপাকে কল দিয়ে বলে, আমরা বর্ডারে, পূর্বাকে নিয়ে যাও আর আমার মেয়ে এবং বাকি লোকদেরকে ছেড়ে দাও। শেরপা বলে, কাজ এখনো বাকি, আখিরাজকে আসতে দাও, ওর মেয়েকে ফেরত দিবে, তারপর কাজ শেষ। এই কথা শুনে জালান রেগে বলে, ফেরত দেবো মানে? তুমি কি চাও আমরা আমাদেরকেই গুলি করে মারি? ওই পূর্বা আমাদের সবার চেহারা দেখে ফেলেছে। শেরপা বলে, শান্ত হও, আখিরাজ ওখানে বুলেট প্রুফ গাড়িতে আসবে, কিন্তু গাড়ি থেকে নামবে না, আগে বলবে মেয়েকে পাঠাও, তারপর টাকা দেবো। অনেক চালাক লোক, জানে গাড়ি থেকে এক পা দিলেই তাকে মারা হবে, ওকে মারার একটাই রাস্তা, পূর্বা গাড়িতে ওঠার জন্য যখন দরজা খুলবে তখনই মারতে হবে। কিন্তু পূর্বা গাড়ির কোন দরজা খুলবে আমরা জানি না, তাই সব দিক থেকে স্নাইপার বসাও, দরজা খোলার সাথে সাথেই গুলি করবে। আখিরাজকে মারার একটাই সুযোগ, তোমার মেয়েকে বাঁচানোরও একটাই সুযোগ। ভিকি আখিরাজকে জিজ্ঞেস করে, আমাকে ঠিক করে বলেন পূর্বাকে কে মারতে চায়? আখিরাজ গাড়ি দাঁড় করিয়ে বলে, শেরপা, কিন্তু সে পূর্বাকে না, আমাকে মারতে চায়। ওর আসল নাম দেলাওয়ার, আমার সাথেই কাজ করতো, আমি রাজনীতি দেখতাম আর সে বাকি ব্যবসাগুলো। আমার ছোট ভাইয়ের মতোই ছিল, 20 বছর আগে আমার সাথে প্রতারণা করে পালিয়ে নেপালে লুকিয়ে আছে। জালাল মেসেজ পাঠিয়ে আখিরাজকে ডাকলে আখিরাজ ভিকিকে বলে, এরপর আমাকে একাই যেতে হবে, তোমাকে এই পর্যন্ত এনেছি কারণ কিছু বলতে চাই। আমি পূর্বাকে কখনোই বলিনি তুমি অন্য কাউকে ভালোবাসো, তোমার সাথে যা হয়েছে তাতে পূর্বার কোনো হাত নেই, ও তোমাকে অনেক ভালোবাসে। আমি জানি আমি হয়তো ফিরে আসবো না, কিন্তু বিশ্বাস রাখো পূর্বা আসবে, তোমার কাছেই ফিরে আসবে, তাই তোমার বেঁচে থাকা দরকার, প্লিজ গাড়ি থেকে নামো। ভিকি কিছু না বলেই নেমে পড়ে। ভিকি মনে মনে বলে, আখিরাজ ঠিকই বলেছে, সে আর ফিরে আসবে না, কিন্তু একটা ভুল বলেছে, পূর্বা ফিরে আসবে। পূর্বা কখনোই ফিরে আসবে না, আর ওর মৃত্যুর লাইভ টেলিকাস্ট আমি নিজের চোখে দেখবো। এটা বলেই ভিকি দৌড়ে পাহাড়ের উপর উঠতে শুরু করে। কিছু দূর এসে সামনে বাইকে চাবি রাখা দেখে বাইক নিয়ে কোথায় যেন রওনা দেয়। মিনা পূর্বা ড্রেসিং করে বাইরে এসে জিজ্ঞেস করে, ওরা কতক্ষণে আসবে? মেয়েটার অবস্থা ভালো না। ঠিক তখনই একজন চিৎকার করে বলে, ওরা চলে এসেছে, মানে শেরপার লোকজন। জালান দূরবীন দিয়ে দেখে 3টা গাড়ি আসছে। গাড়ি থেকে নেমে একজন জালানকে কল দিয়ে জিজ্ঞেস করে, মেয়েটা কোথায়? জালান বলে, আমাদের কাছে। আমার মেয়ে কোথায়? লোকটা বলে, গাড়িতে। গ্লাস নামালেই মেয়েকে দেখে জালান কিছুটা স্বস্তি পায়। লোকটা বলে, আখিরাজকে মেয়েকে নিতে আমি আমার লোকদেরকে পাঠাচ্ছি। দেখে গুরু সেই লোকেশনে এসে গাড়ি থেকে নেমে পেছনে গিয়ে পর্দা সরায়। মিনকাকে হাত মুখ বেঁধে সেখানে ফেলে রাখা হয়েছে। মিনকার ছবি তুলে রুফাতকে পাঠিয়ে বলে, একে তাড়াতাড়ি এসে নিয়ে যাও। বলেই মিনকাকে ফেলে গুরু চলে যায়। শেরপার লোকজন জালানের কাছে পৌঁছালে তখনই সেখানে আখিরাজ এসে হাজির হয়। জালান আখিরাজকে কল দিয়ে বলে, টাকা পাঠাও। আখিরাজ
আখিরাজ বলে পূর্বাকে ছাড়ো, আর সে গাড়িতে ওঠার আগেই টাকা ট্রান্সফার হয়ে যাবে। জালান বলে ঠিক আছে, কিন্তু মনে রাখবেন টার্গেট আপনার মেয়ের দিকে থাকবে। কল কেটে জালান তার লোকজনদেরকে পজিশন নিতে বলে। গুরু পাহাড়ের উপরে ওঠে। মিনা ভেতরে এসে পূর্বাকে জিজ্ঞেস করে ব্যথার কি অবস্থা। পূর্বা বলে একটু ভালো। মিনা বলে সব ঠিক হয়ে যাবে, আমরা বাসায় যাব। পূর্বা জিজ্ঞেস করে এখান থেকে কত দূর। মিনা বলে বেশি দূরে না, কাছেই। মিনা পূর্বার হাত পা খুলতে গেলেই পূর্বা ধন্যবাদ দিয়ে মিনার উপর অ্যাটাক করে। দেই দেখে শেরপার লোক জালানকে কল দিয়ে জিজ্ঞেস করে এত দেরি কেন হচ্ছে। জালান বলে দেখছি। শেরপার লোক বলে না থাক, আমাদের লোক সামনে নিবে। বলেই তারা ঘরের দিকে এগিয়ে যায়। দরজা খুলতেই পূর্বায় স্নাইপার বন্দুক নিয়ে গুলি করতে শুরু করে। জালানরাও গুলি চালায়। এটা দেখে আখিরাজও গাড়ি থেকে নেমে গুলি চালায়। পাহাড়ের উপর থেকে আখিরাজের উপর গুলি চালাতে গেলেই গুরু আখিরাজকে সাবধান করে। পূর্বা ঘর থেকে বের হলেই গুরু তাকে কাভার দেওয়াতে পূর্বা দৌড়ে পালায়। ভিকি এখনো পৌঁছাতে পারেনি। সামনের রাস্তায় এক বিয়ের মিছিল যাওয়াতে সে আটকে যায়। এদিকে গোলাগুলি দেখে শেরপার লোকজন জালানের মেয়েকে নিয়ে চলে যায়। এটা দেখে জালান তাদের পিছনে দৌড়ালে গুরু খেয়াল করে পূর্বা দৌড়ে অন্যদিকে পালাচ্ছে। জালান ব্রিজের উপর দৌড়ে ওপারে গিয়ে শেরপার লোকজনকে আটকাতে পারে না, উল্টা সেই ধরা পড়ে যায়। গুরু পূর্বার পেছনে দৌড়ায় আর ভিকি উপায় না পেয়ে ভিড়ের মধ্যে হাঁটা শুরু করে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ এক পাথরে হোঁচট খেয়ে পূর্বা পড়ে যায়। জায়গাটা ঢালু হওয়ার জন্য গড়াতে গড়াতে নিচের দিকে পড়তে থাকে। কারোর চিৎকার শুনে ভিকি উপরের দিকে তাকালেই দেখে কেউ একজন পড়ে যাচ্ছে। সাথে সাথেই ভিকি দুহাত বাড়ালেই পূর্বা এসে তার কোলে পড়ে। দুজন দুজনের দিকে তাকিয়ে বেশ অবাক হয়ে যায়। পূর্বা ভিকিকে দেখে স্বস্তির একটা মুচকি হাসি দিয়ে অজ্ঞান হয়ে যায়। একেই বলে অভাগা যেদিকেই তাকায় নদী শুকিয়ে যায়। ভিকিরও ঠিক তেমনই অবস্থা। যাকে মারার জন্য এত কিছু সে নিজেই এসে তারই কোলে পড়ল। যে পূর্বাকে মারার জন্য এত প্ল্যান, এত কষ্ট, এত জানের কুরবানি, সেই পূর্বাই সোজা এসে বিক্রান্তের কোলে পড়ল। কি ভয়ানক হাস্যকর ঘটনা, তাই না? বেচারা বিক্রান্তের ভাগ্য কখনোই তার সাথে থাকে না। পূর্বাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনা হয়। আখিরাজ পূর্বার কানে কানে বলে তোর কিচ্ছু হবে না। বিক্রান্ত মনে মনে বলে এরা সবাই খুব ভালো করেই জানে এদের কখনোই কিছু হয় না, কারণ এদের একজন খেলোয়াড় পড়ে গেলে আর একজন চলে আসে। আর আমাদের মতো মধ্যবিত্ত ক্ষমতাহীন লোকদেরকে এরা পোকামাকড়ের মতো পিষিয়ে রাখে। একদিকে বিক্রান্ত চিন্তায় আছে সে কিভাবে শিখার সাথে তার জীবন কাটাবে, তো অপরদিকে শিখা তার স্বামী আখিলের সাথে রোমান্টিক নাচে ব্যস্ত। যদিও শিখার সবটাই লোক দেখানো। তখনই বিক্রান্ত কল দিলে শিখা সবার থেকে সরে এসে কল রিসিভ করে। বিক্রান্ত তার সব আশা ভরসা একদম হারিয়ে বলে ওই কাল নাগিনী আবারও ফিরে এসেছে। শিখা হতাশ হয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। বিক্রান্ত বলে ওকে তো মরাই লাগবে, তবে এবার আমিও নিজেকে শেষ করে দিব। শিখা হতবাক হয়ে বলে কি বলছো এসব? বিক্রান্ত হতাশ হয়ে বলে এমন এন্ডিং ছাড়া এই গল্প শেষ হবে না। শিখা বলে তুমি কি উল্টাপাল্টা বলছো, দয়া করে এসব করবে না প্লিজ। বিক্রান্ত শিখা থেকে মাফ চেয়ে কল কেটে দেয়। শিখা তাড়াতাড়ি কল দিলে দেখে বিক্রান্তের নম্বর বন্ধ। তখনই বাকিরা এসে শিখাকে ছবি তোলার জন্য ডেকে নিয়ে যায়। এদিকে বিক্রান্ত প্রচুর রাগ আর প্রতিশোধের নেশায় দ্রুত গতিতে হেঁটে পূর্বার রুমে এসে একটা বালিশ নিয়ে পূর্বার মুখের উপরে চেপে দম বন্ধ করে মেরে ফেলে। তারপর একটা সার্জিক্যাল ব্লেড দিয়ে একের পর এক কোপ দিয়ে নিজের সব রাগ উগড়াতে থাকে। তারপর সেই ব্লেড দিয়েই নিজের হাতও কেটে ফেলে। কি ভাবছেন ফাইনালি সব শেষ? আরে না, এই সব আসলে বিক্রান্তের কল্পনা। এই লোক যে কল্পনায় আর কতবার পূর্বাকে মারবে কে জানে। আসলে পূর্বার রুমে ডক্টর আর নার্স থাকায় বিক্রান্ত বাইরে দাঁড়িয়ে এসব ভাবছে। ডক্টর এসে বলে পূর্বা এখন অনেকটা সুস্থ, কানের ঘাটা শুকিয়ে যেতেই কসমেটিক সার্জারি করা যাবে। আরো ভালো খবর হলো মা আর বাচ্চা দুজনেই সুস্থ আছে। এই কথা শুনে সবাই বেশ অবাক হলেও বিক্রান্তের মাথায় তো আকাশ পাহাড় এমনকি দুনিয়ার সব ভেঙে পড়ে। ডক্টর বলে আপনারা সবাই বাইরে গেলে ভালো হয়, আর বিক্রান্ত আপনি এখানে থাকেন। পূর্বা বারবারই আপনার নাম নিচ্ছিল। বেচারা গুরু বেশ মন খারাপ করেই বেরিয়ে যায়। সবাই চলে যেতেই বিক্রান্ত ধীরে ধীরে ঘুমন্ত পূর্বার কাছে এসে বালিশটা নিয়ে মুখে চাপতেই যাবে, তখনই বাচ্চার কান্নার শব্দ পেয়ে বালিশ সরাতেই দেখে পূর্বার হাতের কাছেই তাদের সন্তান। জি, এটাও বিক্রান্তের কল্পনা, কিন্তু বাস্তবে এটাই সত্যি। এখন পূর্বাকে খুন করলে সাথে সাথে একটা নিষ্পাপ বাচ্চাকেও প্রাণ হারাতে হবে, যা তার পক্ষে সম্ভব না, কারণ যত যাই হোক সেই এই সন্তানের বাবা। অসহায় বিক্রান্ত কান্না করতে করতে পাশে সোফায় বসে। হঠাৎ সামনে তাকিয়ে দেখে পূর্বা তার দিকে তাকিয়ে আছে। বিক্রান্ত একটা নকল হাসি দিয়ে তার দিকে তাকাতেই পূর্বা তার দিকে হাত বাড়িয়ে বলে আমি তোমাকে অনেক মিস করেছি। বিক্রান্ত কাছে আসতেই পূর্বা জড়িয়ে ধরে। সাথে সাথেই বিক্রান্ত বাচ্চার মতো খুশিতে না কষ্টে নাকি জীবনের অসহায়ত্বে তা বোঝা যায় না, তবে কান্না করতে করতে বলে তুমি প্রেগন্যান্ট। কথাটা যেন পূর্বার
কোনোভাবেই বিশ্বাস হয় না। তাই হতবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করে, আমাদের বেবি? বিক্রান্ত কান্না করতে করতেই হেসে মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, তাই ডক্টর তোমাকে কয়েকদিন রেস্ট নিতে বলেছে। এদিকে শিখার বিক্রান্তকে নিয়ে দুশ্চিন্তা হচ্ছে, তাই সে সুযোগ পেতেই ঘরে এসে গোল্ডেনকে কল দিয়ে জিজ্ঞেস করে, বিক্রান্ত ঠিক আছে তো? গোল্ডেন বেশ খোশ মেজাজে বলে, আরে ঠিক মানে অনেক ঠিক আছে। তুমি এখনো সুখবর পাওনি? বিক্রান্ত বাবা হতে চলেছে আর আমি চাচা। এ খবর শুনে শিখা বেচারি শকড হয়ে যায়। তখনই পেছন থেকে আখিল এসে শিখাকে জড়িয়ে ধরতেই শিখা চমকে আখিলকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। পেছন থেকে আখিলকে দেখে শিখা নিজেই থতমত খেয়ে বলে, আসলে অন্ধকার তো, তাই ভয় পেয়ে গিয়েছিলাম। আখিল উল্টা নিজের এমন ব্যবহারের জন্য সরি বলে বেশ ইতস্তত করে বলে, তোমার বাবার বাসার পাশের নালায় মাংসের টুকরা পরীক্ষা করে জানা গেছে ওটা খাসির গোশ না, তাই আশেপাশের বাসায় সার্চ করা হচ্ছে, কিন্তু তোমাদের বাসায় তালা দেওয়া আর তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। শিখা বলে, আসলে বাবা মা তো গঙ্গোত্রীতে গেছে, আমার বিয়ের পরই হঠাৎ প্ল্যান হয়। আখিল বেশ অবাক হয়ে বলে, আচ্ছা তোমার কাছে কোনো এক্সট্রা চাবি থাকলে দাও, না হলে খামোখা ওরা কোর্ট থেকে অর্ডার এনে সার্চ করবে, তখন বিষয়টা বেশ পেঁচিয়ে যাবে। শিখা বলে, হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, কথা হলেই চাবির ব্যবস্থা করতে বলবো। আখিল বলে, তাহলে চলো, গেস্টরা অপেক্ষা করছে। শিখা সব কষ্ট হাসির নিচে লুকিয়ে আখিলের সাথে বের হয়। আর এদিকে বিক্রান্ত না পারছে সহ্য করতে আর না পারছে বলতে, তাই ওয়াশরুমে এসে সব ফেলে দিয়ে টিস্যু মুখে চেপে চিৎকার করতে থাকে। এদিকে আখিল শিখার জন্য রোমান্টিক গান গাওয়ায় ব্যস্ত। শিখা বহু কষ্টে তার চোখের পানি আটকে রাখে। বিক্রান্ত নিজেকে কোন রকমের সামলে ডাইনিয়ে আসতেই বাবা কাছে ডেকে বলে, আমি তো ভাবতেই পারিনি এত জলদি সুখবর পাবো, যা হওয়ার তা হয়ে গেছে, এখন সব ভুলে নতুন ভাবে জীবন শুরু করো, তাহলে দেখবে তুমি বাকি জীবন সুখে থাকবে। পল্লবীও পরম যত্নে ভাইকে আগলে ধরে, কিন্তু বিক্রান্তের এসব আর সহ্য হয় না, তাই হুট করে উঠে বলে, আমি গিয়ে জামা বদলে আসি, বলেই উঠে চলে আসে। কিছুক্ষণ পর আখিরাজ পরিবারের বাকি সবাইকে নিয়ে পূর্বার সাথে দেখা করতে আসে। পূর্বা সবাইকে দেখে বেশ খুশি হয়ে যায়। আখিরাজ বলে, বলেছিলাম না তুমি সুস্থ হয়ে যাবে। পূর্বা মুচকি হেসে পল্লবীর দিকে তাকালে পল্লবী বলে, তা ভাবি বাচ্চা কার মতো হবে, আপনার না ভাইয়ের মতো? পূর্বা লাজুক হাসি দিয়ে বিক্রান্তের দিকে তাকায়। পূর্বা হঠাৎই জিজ্ঞেস করে, ধর্মেশ ভাই আর গুরু কোথায়? বিক্রান্ত বলে, গুরু বাইরে কাজে ব্যস্ত। কিন্তু ধর্মেশ? সবাইকে চুপ থাকতে দেখে আখিরাজ বলে, ধর্মেশ মারা গেছে। কিছুক্ষণ পর পূর্বা আখিরাজ আর গুরুকে বলে, কেউ ধর্মেশ ভাইকে খুন করেছে আর আমাকে খুন করার জন্য উঠে পড়ে লেগেছে, কে হতে পারে সে? আখিরাজ বলে, ওর নাম শেরপা। পূর্বা বেশ অবাক হয়ে বলে, ওই ঘটনার 20 বছর হয়ে গেছে, আমরা এখনো শেরপাকে ভুলতে পারিনি। পাশ থেকে গুরু বলে, শেরপা তো পরে জড়িয়েছে, তোমাকে মানার জন্য আগেই কেউ কন্টাক্ট দিয়েছিল। পূর্বা জিজ্ঞেস করে, কে সে? বিক্রান্ত বলে, আমি সে যে তোমাকে খুন করতে চাইতাম। লাদাখে গুলি আমি লোক দিয়ে চালিয়েছি, ভোপালেও আমি ব্লাস্ট করিয়েছি, এমনকি কিডন্যাপিংও আমিই করিয়েছি। আর শুধু আমি না, আমার পুরো পরিবার মিলে এসব করেছি। পূর্বা এসব শুনে তার দিকে হতবাক হয়ে তাকিয়ে থাকে। হুট করে বিক্রান্ত গুরুর দিকে তাকিয়ে বলে, এটাই তো বলতে চেয়েছিলে তাই না? আমি আমার স্ত্রীকে মারতে চেয়েছিলাম, এটাই তো বলতে চাও? বেচারা গুরু তো আকাশ থেকে পড়ে, নিজেই সব গন্ডগোল পাকিয়ে কি সুন্দর করে গুরুকেই পূর্বা চোখে কালপিট বানাচ্ছে। বিক্রান্ত বলে, আসলে তোমার সাথে আমার কিসের শত্রুতা? হ্যাঁ, আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি। গুরু কি যেন একটা আন্দাজ করে বিক্রান্তকে বলে, তোমার যে এইসব পেঁচানো কথা না। কথা শেষ করার আগেই পূর্বা বিক্রান্তের পক্ষ নিয়ে গুরুকে উল্টা চুপ করিয়ে বলে, এমন কিছু বলবে না যেন আমি তোমার সাথে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করতে বাধ্য হই। গুরু তবুও কিছু বলতে গেলে পূর্বা উল্টা তাকেই বেরিয়ে যেতে বলে। বিক্রান্ত খুব ভালো মানুষ, এমন নাটক করে পূর্বার হাতে হাত রেখে বলে, থ্যাংক ইউ। পূর্বা হঠাৎ কিভাবে যেন জিজ্ঞেস করে, ডলি কোথায়? বেচারা বিক্রান্ত ইতস্তত করে বলে, নিজের স্বামীর সাথে ঘরেই থাকবে, কেন কি হয়েছে? পূর্বা সন্দেহ চোখে তাকিয়ে বলে, যেই ওই ডলির খোঁজ দিতে যায় সে আর ফিরে আসে না। প্রথমে কালীকান্ত আর থাপা গেল, আর এখন ধর্মেশ ভাই, কেউ এখন বেঁচে নেই। তোমার কাছে ডলির বা তার স্বামীর ঠিকানা আছে? বিক্রান্ত ভয়ে কাচুমুচু হয়ে বলে, না তো। পূর্বা বিক্রান্তের দিকে কেমন ভাবে যেন তাকিয়ে বলে, বাবা বিক্রান্তের পরিবার এখন থেকে এখানেই থাকবে। বিক্রান্ত হতবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু কেন? পূর্বা রাগে চোখে তাকিয়ে বলে, যে আমাকে মারতে চায় তাকে এখনো ধরা হয়নি, তাই কেউ এখন সেফ না। পূর্বার চেহারায় সেই মাসুম ভাবটা একদম সরে গেছে। কেন যেন মনে হচ্ছে পূর্বা কিছু তো আন্দাজ করতে পারছে। পূর্বা বলে, তুমি এখন বাইরে যাও, আমি বাবার সাথে কথা বলবো। এদিকে শিখা আরেকদিকে ফিরে কান্না করছে। তখনই বিক্রান্ত কল দিলে শিখা রাগে কষ্টে কল রিসিভ না করেই তার আর আখিলের মাঝের বালিশটা সরিয়ে আখিলের হাত জড়িয়ে কান্না করতে থাকে। শিখাকে এভাবে দেখে আখিল বেশ অবাক হয়ে তার মাথায় হাত বুলিয়ে দেয়। এদিকে পূর্বার সেদিনের কথা মনে পড়ে যায়, যখন সে বিক্রান্তকে জিজ্ঞেস করেছিল বিক্রান্তের জীবনে কেউ আছে কিনা। বিক্রান্ত না বললে
পূর্বা তার আর শিখার ছবি দেখালে বিক্রান্ত জানায় তার নাম ডলি। আর এরপরে বিক্রান্ত পূর্বার সাথে ডলিকে ভিডিও কলে কথা বলিয়ে দেয়, যখন ডলি নিজের আর তার পরিবারের প্রাণ ভিক্ষা চেয়েছিল আর বলেছিল আগামী সপ্তাহেই তার বিয়ে। পূর্বা যেন তার লোকদেরকে যেতে বলে। এরপরে কালীকান্ত আর থাপা মারা গেল। পূর্বা বিক্রান্তকে এই বিষয়ে জিজ্ঞেস করে আর বিক্রান্ত এমন ভান করে যে সে তাদেরকে চেনেই না। এরপর শো শুরুর ঠিক আগেই ইন্সপেক্টর পাঠাক এসে পূর্বাকে কালীকান্তের কল রেকর্ড শোনায়, যেখানে তার শেষ কথা বিক্রান্তের সাথে হয়েছিল। পুরনো সব কথা মনে পড়তেই পূর্বা বেশ রেগে গুরুর কাছে আসে। এদিকে গুরু তখন ধরে আনা মেয়েটাকে জিজ্ঞেস করে লম্বা ওই লোকটার নাম কি। পেছন থেকে পূর্বা এসে বলে জালান। পূর্বা বলে জালান ছাড়াও আরো একজনের বিষয়ে তথ্য বের করতে হবে। লাইকা তখন স্ক্রিনে জালানের ছবি দেখিয়ে বলে তুমি কি এর কথা বলছো? পূর্বা বলে হ্যাঁ। বলতেই লাইকা বলে এর জন্ম কাশ্মীরে, আগে আফগানের ড্রাগের ডিলারের কাজ করত, এরপর হিটম্যানের কাজ করত, তবে এর প্রচুর রক্তটা স্বভাবের জন্য নিজের বসকে মেরে পালিয়ে আসে, বর্তমানে লুকিয়ে আছে। জালানের পরিবার বলতে স্ত্রী আর মেয়ে আছে। স্ত্রী বহু আগেই কারোর সাথে পালিয়ে গেছে আর এই জালান নিজেকে আড়ালে রেখে কাজ করে, তাই সহজে তাকে ট্র্যাক করা যায় না। এদিকে শেরপার লোকেরা জালানকে ধরে আনলে শেরপা বলে সোজা একটা কাজকে কঠিন করে ফেলেছো, সামান্য এক মেয়েকে সামলাতে পারোনি, ঠিক আছে এখন তোমার নিজের মেয়ের মৃত্যু দেখো। জালান পাগলের মতো ছটফট করতে থাকে। কাশিম কোন রকমে অনুনয় বিনয় করে বলে 24 ঘন্টার সময় দাও, আমার কাছে এখনো একটা পথ আছে। শেরপা রাজি হয়ে যায়। এদিকে ইন্সপেক্টর পাঠাক বিক্রান্তের সাথে দেখা করতে আসে। বিক্রান্ত তাকে চিনতে না পারলে পাঠাক কালীকান্তের সাথে বিক্রান্তের কল রেকর্ডিং শোনায়, যেখানে বিক্রান্ত বলে পূর্বার জন্য একটা পার্সেল আসবে, তোমার কাছে রেখে দিও। পাঠাক বলে সেদিন পার্সেল তো আসেনি, কিন্তু 1 ঘন্টা পরে কেউ এসে কালীকান্তকে খুন করে, এসব আবার আপনার কাজ না তো? 10:30টায় ম্যাডাম দেখা করতে ডেকেছে, ভাবলাম আগে আপনার সাথে দেখা করা উচিত। বিক্রান্ত বেশ ঘাবড়ে পেছনে তাকিয়ে দেখে সেখানে সিসিটিভি ক্যামেরা, তাই পাঠাককে বাইরে এনে বলে এসব কথা বাইরে কোথাও বললে ভালো হয় না। পাঠাক বলে সোজাসুজি একটা প্রশ্ন করব, 12 কোটির একটা বাংলো আর 10 কোটি ব্যাংক ব্যালেন্স দিতে পারবেন কিনা? দিতে পারলে আমি পূর্বা ম্যাডামের জন্য গায়েব হয়ে যাব। আপনার কাছে 10টা পর্যন্ত সময় আছে, ঠিক 10টায় ঘাটে দেখা করবেন। এদিকে গুরু পূর্বাকে ধর্মেশের শেষ সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলে সেদিন ঠিক 9টা বাজে ধর্মেশ ওই বাসায় পৌঁছায়, এরপর একাই ভেতরে যায়। আশেপাশে সব ফুটেজ চেক করে দেখা গেছে ধর্মেশ ওই বাসা থেকে কখনো বেরই হয়নি, কিন্তু তার কাটা মাথা হিমাচলে পাওয়া গেছে। পূর্বা বলে শিখা আর তার পরিবারকে এখানে নিয়ে আসো। এদিকে দিল্লি থেকে ধর্মেশের লোক কল দিয়ে জানায় শিখার বাসায় কেউ নেই, বিয়ের পরপরই এরা বাসা ছেড়ে চলে গেছে। পেছন থেকে বিক্রান্ত এসে জিজ্ঞেস করে এখনো ঘুমাওনি? পূর্বা বলে না। বিক্রান্ত লক্ষ্য করে পূর্বা আইপ্যাডে শিখার বিয়ের ছবি দেখছে। পূর্বা জিজ্ঞেস করে এমন কোনো কথা আছে যা তুমি আমাকে বলতে চাও বা আমার জানা উচিত? বিক্রান্ত বলে হ্যাঁ, আসলে তুমি এসেছো তাই আমি অনেক খুশি, এই জন্যই মন্দিরে মানত পূর্ণ করতে যাব। পূর্বা বলে এখন বাইরে যাওয়া সেফ না, তাই আমি গুরুকে বলছি তোমার সাথে কাউকে পাঠাতে। বিক্রান্ত পূর্বাকে বিদায় জানাতেই যাবে, তখনই পূর্বা বলে শিখা মানে যার ডাকনাম ডলি, ওর বাসায় কেউ নেই, তুমি কি জানো তারা এখন কোথায় থাকতে পারে? বিক্রান্ত না বলে বেশ ভয় পেয়ে তাড়াতাড়ি গাড়ি নিয়ে বের হয়ে যায়। তার সাথে লাইকাও যাচ্ছে দেখে গোল্ডেনও গাড়িতে উঠে পড়ে। গাড়িতে রুফাত লাইকাকে কল দিয়ে বলে পাঠাক নামের একজনের ফোনের লোকেশন চেক করতে হবে। পাঠাকের নাম শুনে বিক্রান্তের তো পিলে চমকে যায়। রুফাত বলে পাঠাক আমাদের কোনো একটা লোকেশন দিতে চেয়েছিল, কিন্তু এখন তাকে ট্র্যাক করা যাচ্ছে না। লাইকা লোকেশন চেক করে দেখে পাঠাকের লাস্ট লোকেশন সাম্বাল ঘাটে দেখাচ্ছে। রুফাত বলে গুরু এখনই লোকেশনে যাচ্ছে। গাড়ি থেকে নেমেই বিক্রান্ত লাইকাকে বলে তুমি মন্দিরে যেতে পারবে না, বলেই দেয় হাঁটা। গোল্ডেন বলে তোমার এই জামা পরে মন্দিরে যাওয়া যাবে না। বিক্রান্ত মন্দির থেকে ঘাটের পথ ধরে হাঁটতে থাকে। পাঠাক তখন ঘাটে বিক্রান্তের জন্য অপেক্ষা করছে। গুরু ততক্ষণে ঘাটে এসে বিক্রান্তকে খুঁজছে। কে যেন হঠাৎই বিক্রান্তকে টান দিয়ে নিয়ে যায়। বিক্রান্ত দেখে সামনে জালান দাঁড়ানো। জালান বলে আমি শুধু আখিরাজ আর পূর্বাকে মৃত দেখতে চাই, তোমার কাজ শুধু ওদের পর্যন্ত পৌঁছে দেওয়া, বাকিটা আমি সামলে নিব। বিক্রান্ত বলে তুমি বাসার ভেতরে আসতে চাও? বিক্রান্ত জালানকে বলে তুমি বাসার ভেতরে আসতে চাও, পথ আমি দেখাবো, কিন্তু আমার কিছু শর্ত আছে। ওই বাসায় আমার পরিবার আছে, তাদেরকে বাঁচাতে হবে, আর কিছু মানুষ আছে যারা আমার সিক্রেট ফাঁস করতে পারে, তাদের পথ থেকে সরাতে হবে। এদিকে পাঠাকের লোকেশন দেখে গুরুকে গাইড করতে থাকে। বিক্রান্ত পাঠাককে কল দিয়ে চুপ করে থাকে। এরপর দূরবীন জালানকে দিয়ে বলে ইন্সপেক্টর পাঠাক, সবার আগে একেই চুপ করাতে হবে। এদিকে গুরু ততক্ষণে পাঠাকের কাছে প্রায় পৌঁছে গেছে, কিন্তু সেই দেশে দেখে সেখানে পাঠাক নেই, শুধু তার সিম পড়ে আছে। রুফাত স্যাটেলাইট চেক করে বলে কম্বল মুড়ি দেওয়া দুজন এসে পাঠাককে নিয়ে গেছে। গুরু তাড়াতাড়ি সেদিকে দৌড়াতে শুরু করে। জালান আর বিক্রম তখন পাঠাককে নিয়ে সেই লুকানো রুমে চলে আসে, আর গুরু কাউকেই খুঁজে পায় না। রুফাত বলে ওরা একটা গলির মধ্যে হারিয়ে গেছে, অনেক লোক হওয়ায় আমি বুঝতে পারছি না। জালান পাঠাককে ইচ্ছা মতো মারতে থাকে। এরপর বিক্রমকে বন্দুক দিয়ে বলে ওকে এখনই শেষ করে দাও, নয়তো এ মুখ খুললে তুমি শেষ।
বিক্রান্ত ভয়ে ভয়ে বন্দুক তাক করলে পাঠাক বলে, এসব তোর দ্বারা হবে না, বুঝতে পেরেছিস? জালানের হাতে কি আর এত সময় আছে? সে এসেই ধপাধপ কয়েকটা গুলি করে পাঠাককে চুপ করিয়ে দেয়। আর বিক্রান্ত হতবম্ব হয়ে তাকিয়ে থাকে। বাইরে থেকে গুরু গুলির শব্দ পেয়ে ধীরে ধীরে সেখানে এসে দেখে উপরে শুধু পাঠাকের লাশ পড়ে আছে, আশেপাশে কেউ নেই। পাশেই রক্তমাখা জুতার ছাপ দেখে তাড়াতাড়ি ছবি তুলে রুফাতকে বলে ফুটপ্রিন্টটা স্ক্যান করতে। রুফাত স্ক্যান করে জানায় হাসপাতালে পাওয়া ফুটপ্রিন্ট আর এই ফুটপ্রিন্ট ম্যাচ হয়ে গেছে। এইসব জালানের কাজ। জালান তখন অ্যাম্বুলেন্সের পেছনে বসে বিক্রান্তকে একটা ডিভাইস দিয়ে বলে, এটা কানে পড়ে নাও, এর মাধ্যমে আমরা 100 ফিটের দূরত্বে কথা বলতে পারবো। এবার আমাকে বলো ওই বাসায় ঢুকানোর জন্য কি প্ল্যান বানিয়েছো? বিক্রান্ত বলে, এখন সিকিউরিটি এতটা টাইট যে ওই বাসায় ঢোকা অসম্ভব, তবে আরেকটা পথ আছে। আজ দুপুরে ধর্মেশের আত্মার শান্তির জন্য বাগানে পূজা রাখা হয়েছে। সেই পূজায় বাবা আর মেয়ে দুজনেই থাকবে। বাগানের ঠিক অপর সাইডেই একটা পুরনো গোডাউন আছে, আমি তোমাকে সেই গোডাউনে পৌঁছে দিব। তাই সাবধান, কোনোভাবেই ভুল করা যাবে না, কারণ এটাই তোমার শেষ সুযোগ। এদিকে যাত্রী খান্ডে বিক্রান্ত শিখাকে কল দিয়ে বলে, যেভাবেই হোক আমাদেরকে পালাতে হবে। পূর্বা ধর্মেশের খুনিকে খুঁজছে। শিখা জিজ্ঞেস করে, এভাবে কতদিন পালিয়ে থাকবো আর কোথায় বা যাবো? বিক্রান্ত বলে, মরে যাওয়ার অপেক্ষা করার থেকে বাঁচার জন্য শেষ একবার চেষ্টা করা ভালো, তাই না? না আমি তুমি বাঁচতে পারবো, না আমাদের কারোর পরিবার। দুনিয়ার কোনো না কোনো কোণা তো থাকবে যেখানে আখিরাজ আর তার লোকেরা কিছুই করতে পারবে না। আর যদি এমন কোনো জায়গা নাও থাকে, তবুও আমরা অন্তত একসাথে মরতে তো পারবো। শিখা জিজ্ঞেস করে, পূর্বা কি এত সহজে তোমাকে যেতে দিবে? ওর পেটে তোমার সন্তান আছে, দয়া করে ওকে কিছু করবে না। বিক্রান্ত এবার বেশ ভাবনায় পড়ে যায়। পাশেই জালান থাকায় শুধু বলে, আচ্ছা আমি ওর কোনো ক্ষতি করব না, তুমি ফোন তোমার কাছে রেখো, আমি জানাবো যে কি করতে হবে। কল কেটে বিক্রান্ত জালানকে বলে, পূর্বার পেটে আমার বাচ্চা। তাই কথা শেষ হওয়ার আগে জালান বলে, তো কি হয়েছে? শোনো, মাঝে মাঝে এই যে তোমার আবেগ জেগে ওঠে না, এর জন্য এত ঝামেলা হয়েছে, এটাকে নিয়ন্ত্রণ করো। মানবতার নাটক এখন আর তোমাকে সাজে না, কারণ তুমি পশুর থেকেও খারাপ হয়ে গেছো। বিক্রান্ত কিছু বলতে গিয়েও নিজেকে বলে, জালান তো ঠিকই বলেছে, মনুষ্যত্ব সেটা তো আমি অনেক আগেই হারিয়ে ফেলেছি। শুনেছি ভালোবাসা মানুষকে সুন্দর বানায়, আর আমাকে তো সবার সামনে তামাশা বানিয়ে রেখেছে। আসলে এটা কেমন ভালোবাসা? যে ভালোবাসা অগণিত মানুষের লাশের উপরে টিকে আছে, এমন এক ভালোবাসা যেটা যে কোনো অবস্থায় জিততে চায়। তাই এটাকে এখন আর ভালোবাসা নয়, বরং পাগলামি বলে। আর ভালোবাসা যখন পাগলামিতে পরিণত হয়, তখন তাকে পা দিয়ে চেপে শেষ করাই ভালো। অর্থাৎ বিক্রান্ত ভেবেই নিয়েছে সে পূর্বাকে খুন করবে। এদিকে গুরু পূর্বাকে কল দিয়ে বলে, পাঠান মারা গেছে, কিছু তো একটা এখানে ঠিক নেই। জালান পাঠানকে খুন করেছে, তার মানে সে এখন এই শহরেই আছে। জালান তখন আখিরাজের বাসার সামনের গোডাউনের নিচে পৌঁছে গেছে। বিক্রান্ত বাসায় এসে দেখে সবাই পূজার প্রস্তুতির কাজে ব্যস্ত। বিক্রান্ত জালানকে বলে, বাসার সিকিউরিটি আরো 2 গুণ বেড়ে গেছে, তোমাকে এখন ভবনের দোতলায় যেতে হবে, কারণ দোতলার বারান্দা থেকে বাগান একদম সাফ সাফ দেখা যাবে। আমি এখন গেটে গার্ডদের কাছে যাচ্ছি, সবাইকে ডেকে ওদের মনোযোগ সরাবো। তোমার কাছে মাত্র 1 মিনিট সময়, কারণ গুরুর লোকেদের নজর আমাদের উপরেই থাকবে। আর আমি যখন বলবো সবাই এসে গেছে, তখনই উপরে উঠবে। প্ল্যান মতো বিক্রান্ত গেটে এসে সব গার্ডকে তার কাছে আসতে বলে। সবাই আসতেই বিক্রান্ত বলে, সবাই এসে গেছে। সাথে সাথেই জালান তার 2 জন সাথীকে নিয়ে লুকিয়ে বিল্ডিং এ ঢুকে দোতলায় ওঠে। লাইকা আর রুফাত অবাক হয়ে তাকিয়ে ভাবে, বিক্রান্ত এমন কেন করছে? লাইকা বলে, দেখেই বোঝা যাচ্ছে স্ত্রীকে নিয়ে অনেক চিন্তায় আছে। বিক্রান্ত সবাইকে অ্যালার্ট থাকতে বলে সবাইকে আবার যার যা জায়গায় পাঠিয়ে দেয়। জালান বিক্রান্তকে বলে, তোমার কাজ হলো পূজার সময় আখিরাজ আর তার মেয়েকে পূজায় আনবে। বিক্রান্ত জিজ্ঞেস করে, তাহলে আমার পরিবারের কি হবে? জালান বলে, পূজার আগে ওদের বাংলো থেকে বের করে 5টা বাজার আগেই নেপাল বর্ডারে পৌঁছাতে বলবে। আমার লোক তাদেরকে নেপালের পথ দিয়ে তিব্বতের জ্ঞানসেতে শহরে নিয়ে যাবে। 5টা বাজার আগে পৌঁছাতে না পারলে আমি কোনো সাহায্য করতে পারবো না। ভিকি ওয়াশরুমে এসে শিখাকে কল দেয়। সামনে আখিল থাকায় শিখা কল কেটে দেয়। তাই বিক্রান্ত মেসেজ দিয়ে বলে, এখনই বের হও, তারপর আমাকে কল দিবে। শিখার এই টেনশনে ভরা চেহারা দেখে আখিল জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? কিছু হলে আমাকে শেয়ার করতে পারো। শিখা কোনো রকমে বলে, হ্যাঁ ঠিক আছে। আখিল শিখাকে জড়িয়ে ধরে তার থেকে বিদায় নিয়ে চলে যায়। তখনই বিক্রান্ত কল দিয়ে বলে, তুমি এখনই নেপাল বর্ডারের কাছে পৌঁছাবে, তোমার কাছে মাত্র 4 ঘন্টা সময় আছে। ওখানে পুরনো এক গেস্ট হাউস আছে, সেখানে আপাতত থাকবে। আর আমি কল না দেওয়া পর্যন্ত নিচে নামবে না। তোমার বাবা মাকে বলো 5টা বাজার আগেই যেভাবেই হোক নেপাল বর্ডারে পৌঁছাতে। আমরা নেপালের মধ্য দিয়ে 10 দিনের মধ্যে তিব্বতের জ্ঞানসেতে যাব। যেভাবেই পারো 5টার আগে বর্ডারে পৌঁছে যাও। শিখা তাড়াতাড়ি বাবা মাকে কল দিয়ে সব জানিয়ে দেয়। এদিকে বিক্রান্ত সভা থেকে লুকিয়ে বাবা পল্লবী আর গোল্ডেনকে বলে, আমাদের হাতে সময় খুবই কম, আজ 5টার আগেই তিব্বতের উদ্দেশ্যে রওনা দেন, ওখানে আমি সব ব্যবস্থা করে রেখেছি। বাবা রেগে বলে, তোর জন্য কি আমরা সারা জীবন পালিয়ে বেড়াবো নাকি? সেই কবে থেকে গান গাওয়া শুরু করেছিস, লাইফ সেটেল করবি, তা এর থেকে ভালো কি আছে? এখন আমরা বিদেশ কেন যাব? তোর স্ত্রী
ফিরে এসেছে, তুই বাবা হবি, আর কি লাগবে? আর কিডন্যাপিং এ তোর হাত আছে, এই বিষয়ে কিছু জিজ্ঞেস করলে বলবি তুই কিছুই জানিস না। কিডন্যাপারকে ধরলে সে তোর নাম বললেও তুই মানা করবি, তাহলে আখিরাজ তোকেই বিশ্বাস করবে, কারণ তুই তার মেয়ের স্বামী, বুঝতে পেরেছিস? বিক্রান্ত বলে কিডন্যাপারের কাছে আমার কল রেকর্ডিং আছে, তার কি হবে? পল্লবী বলে কেন? বলবে যে এআই দিয়ে তোমার ভয়েসের নকল বানিয়েছে। বিক্রান্ত বলে তা আমি যে আমাদের বিয়ের আংটি ওদের দিয়ে দিয়েছি তখন কি হবে? গোল্ডেন বলে কোনো চিন্তা নেই, আমি ডুপ্লিকেট বানিয়ে এনে দিব। বিক্রান্ত এদেরকে কিভাবে রাজি করাবে বুঝতেই পারে না, তাই বিক্রান্ত বাধ্য হয়ে বলে আমি যে ধর্মেশের খুন করেছি তার কি হবে? এই কথা শুনে বাবা, পল্লবী, গোল্ডেন সবাই হা হয়ে তাকিয়ে থাকে। আগে কিডন্যাপার তো ছিলই, এখন প্রমোশন হয়ে খুনিও হয়ে গেছে, এবার আর কারো মুখ দিয়ে কোনো কথা বের হয় না। বিক্রান্ত গোল্ডেনকে বলে পূজায় যারা ক্যাটারিং এর ট্রাক নিয়ে আস তাদের তুমি চেনো না? ওরা আসলেই তুমি পেছনের রাস্তা দিয়ে ওদের ট্রাকে করে বের হয়ে যাবে, আর আমি তোমার বাইক নিয়ে বের হব। জালান তখনই গুলি করার প্রস্তুতি নিচ্ছে। গুরু আর তার টিম সবার উপরে কড়া নজর রাখছে। গোল্ডেন তার বাইক নিয়ে বাসার পেছনের দিকে রেখে দেয়। সব গার্ড প্রত্যেকটা গাড়ি আর মানুষকে চেক করে ভেতরে ঢোকায়। সব গণ্যমান্য ব্যক্তিরা এসে পূজায় বসে। এদিকে ক্যাটারিং এর ট্রাকে করে বাবা, গোল্ডেন আর পল্লবী মহল থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে আখিরাজ লম্বা লম্বা সব সিকিউরিটি গার্ডদের নিয়ে পূজায় আসলে জালান আখিরাজকে ঠিকমতো দেখতে পায় না। আখিরাজ পূজায় বসতেই জালান বিরক্ত হয়ে বলে বাবা তো এসেছে, মেয়ে কোথায়? ভিকি বলে চিন্তার কিছু নেই, একটু পরেই চলে আসবে। জালান দেখে আখিরাজের মতো আরো কয়েকজন টাকলা পূজার সামনের সারিতেই বসেছে, তাই সে ঠিক বুঝতে পারে না এখানে আসল আখিরাজ কোনটা। ভিকি বলে আরে সামনের সারিতেই হয়তো বসে আছে। জালান বলে বেশি পাকামো না করে আখিরাজের পাশে এসে বসো আর মেয়েকে বাইরে আনো। হাতে তখন আর 2.5 ঘন্টা সময় আছে। জালানের কথা মতো ভিকি পূর্বাকে খুঁজতে আসতে দেখে পূর্বা তার বেডের পাশে সব জায়গায় আখিরাজের ছবি লাগিয়ে রেখেছে। পূর্বা বলে আমি চাই আমাদের বাচ্চা একদম যেন তোমার মতো হয়, আমার মতো যেন কখনোই না হয়। ওই দেখো তোমার ছোটবেলার ছবি, মনে আছে? আমি জিজ্ঞেস করেছিলাম তুমি আমার বন্ধু হবে কিনা, তুমি বলেছিলে না। তখন আমি বুঝিনি তুমি না কেন বললে, তবে পরে বুঝেছি সমস্যাটা আসলে আমাদের এই অন্ধকারে ভরা একাকিত্বের দুনিয়ায়, যেটা তুমি ওই ছোটবেলাতেই বুঝে গিয়েছিলে। আর এই জন্যই তোমাকে আমি এতটা ভালোবাসি, কারণ এই একাকিত্বের জীবনে তুমি একমাত্র আলো। বিক্রান্ত বলে বাইরে চলো, দেরি হয়ে যাচ্ছে। পূর্বা বিক্রান্তের হাত তার পেটে রেখে বলে দেখো তো কিছু অনুভব করতে পারো কিনা। বিক্রান্ত মন দিয়ে বোঝার চেষ্টা করলে শোনে তার বাচ্চার হার্টবিট শোনা যাচ্ছে। বিক্রান্ত যেন ক্ষণিকের জন্য থমকে যায়। পূর্বা বলে তোমার বাচ্চা আমার মধ্যে বড় হচ্ছে, ও আমাদের ভালোবাসার প্রতীক, তাই না? বিক্রান্ত দুর্বল হয়ে যাচ্ছে বুঝতে পেরে তাড়াতাড়ি বের হতে গেলে পূর্বা বলে চলো আমিও যাব, কিন্তু কি মনে করে যেন বিক্রান্ত বলে তুমি থাকো, আমি না বলা পর্যন্ত বাইরে আসবে না, বলেই বের হয়ে যায়। কি ভাবছেন বিক্রান্তের আসলে কি হলো? বিক্রান্ত নিজে নিজেকে বলে জানি না আদেও আমি হার্টবিট শুনেছি নাকি পূর্বার কথায় কল্পনা করে নিয়েছি, কিন্তু ওই ছোট হার্টবিটের সামনে কয়েক মুহূর্তের জন্য আমার এই লড়াই যেন ছোট হয়ে গেল। কিছু সাপ আছে যারা বেঁচে থাকার জন্য নিজের সন্তানকেই খেয়ে ফেলে, কারণ তারা সাপ, আর আমি তো মানুষ। আমিও যদি একই কাজ করি তাহলে আমাদের মধ্যে মনে হয় কোনো পার্থক্য থাকবে না। আখিরাজের পাশে বসে ভিকি ভাবতে থাকে শিখাকে বাঁচাতে থাপার খুন, এরপর জালানকে দিয়ে একের পর এক খুন করিয়েছে শুধুমাত্র এই পূর্বা থেকে মুক্তি পেয়ে শিখাকে নিয়ে বাঁচার জন্য। এদিকে সময় গড়িয়ে যাচ্ছে। জালান জিজ্ঞেস করে তোমাকে বলেছি সামনে বসতে, আখিরাজের পাশে বসো। পাশে আখিরাজ বসা থাকায় বিক্রান্ত কিছু বলতেও পারে না। শেরপা জালানকে কল দিয়ে বলে মনে রেখো পূর্বাকে কিন্তু জীবিত ধরে আনতে হবে। জালান কল কেটে বিক্রান্তকে বলে তাড়াতাড়ি গিয়ে পূর্বাকে আনো। বিক্রান্ত সামনে গুরুকে দেখে তার দিকে হেঁটে আসে। এদিকে পূজারী বলে আখিরাজ এখানে এসে আরতি করুন। সাথে সাথেই সবাই উঠলেই জালান আখিরাজকে টার্গেট করে গুলি করে। সাথে সাথেই জালানের সঙ্গীরা বোম ছুড়ে ধোঁয়া বানিয়ে দেয়। সকল গার্ডরা গুলি করতে শুরু করে। রুফাত পাশের গোডাউনে অ্যাটাক করে এক এক করে সবাইকে মারতে থাকে। বিক্রান্ত এই সুযোগে গোল্ডেনের বাইক নিয়ে বেরিয়ে শিখাকে মেসেজ করে জানায় আমি বের হয়ে গেছি, তুমি ওখানে পৌঁছে জানাও। জালান রুফাতকে কাবু করে চাকু নিয়ে মারতে গেলেই গুরু এসে তাকে মারতে থাকে। দুজনের মধ্যে তুমুল মারামারি শুরু হয়ে যায়। এদিকে গোল্ডেনের বাইক নষ্ট হওয়ায় বিক্রান্ত সামনে একটা বাইক দাঁড় করানো দেখে সেটা নিয়ে বেরিয়ে পড়ে। শিখা ততক্ষণে গেস্ট হাউসের কাছেই পৌঁছে গেছে। মারামারির এক পর্যায়ে গুরু জালানের গলা চেপে ধরে। সামনের মোবাইলে মেয়ের ছবি দেখে জালান চিৎকার করতে থাকে। সে আজ সফল না হলে শেরপা তার মেয়েকে মেরে ফেলবে। হাতে সময় আর মাত্র 32 মিনিট। শিখা ভয়ে ভয়ে গেস্ট হাউসে উঠে বিক্রান্তকে কল দেয়। বৌদ্ধ মন্দিরের সামনে নেমে বিক্রান্ত শিখাকে কল দিয়ে বলে গেস্ট হাউসে নিচে নেমে একটু এগোলেই বৌদ্ধ মন্দির পাবে, ওখানেই আমি তোমার জন্য অপেক্ষা করছি, জলদি আসো। হাতে সময় আর মাত্র 20 মিনিট। শিখা ব্যাগ নিয়ে তাড়াহুড়ায় নিচে নেমে বহু কষ্টে বরফের উপর দিয়ে হেঁটে এগোতেই কি যেন দেখে থমকে দাঁড়ায়। ভালো করে তাকাতেই দেখা যায় পূর্বা তার দলবল নিয়ে আসছে। শিখাকে সবাই চারিপাশ থেকে ঘিরে ধরে। পূর্বাকে দেখে ভয়ে শিখা কাঁপতে শুরু করে। এদিকে
মন্দিরে বিক্রান্ত শিখার জন্য অপেক্ষার প্রহর গুনছে। তখনই পাশে তাকিয়ে দেখে কোথায় শিখা। এ তো তার জীবনের সবচেয়ে বড় ভিলেন পূর্বা আসছে। পেছন থেকে শিখাকে আসতে না দেখে বিক্রান্ত কিছুই বলতে পারে না, শুধু ভয়ে ভয়ে প্রার্থনা করতে থাকে। প্রশ্ন হলো পূর্বা কিভাবে জানলো যে বিক্রান্ত এই মন্দিরে আছে? শেরপা লন্ডনের এক আলিশান বাসায় এসে বেডে কঙ্কালাসার অবস্থায় থাকা পূর্বার মাকে বলে, আমরা পূর্বাকে আনতে পারলাম না, তার মানে পূর্বার মা সেদিন মারা যায়নি। শেরপা বলে, আমার মনে হয় ওকে সত্যটা বলা উচিত। পূর্বার তার বাবার বিষয়ে সত্যটা জানা উচিত। সত্যি জানলে সে নিজেই এখানে চলে আসবে। মায়ের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। মানুষ বলে ভালোবাসা ছাড়া নাকি দুনিয়ায় আরো অনেক কষ্ট আছে, কিন্তু সত্যি তো হলো দুনিয়ায় সকল কষ্টের অস্তিত্ব আছে কারণ এখানে ভালোবাসা আছে। গল্প চলে আসে কয়েক মাস পরে। মনে আছে সিজন 1 এর একদম প্রথমেই বিক্রান্তকে মরুভূমিতে এক গ্যাংয়ের সাথে বন্দুক নিয়ে গোলাগুলি করতে দেখেছিলাম। আজ থেকে কয়েক মাস পরে বিক্রান্ত সেখানেই পৌঁছায়, কিন্তু কেন আর কিভাবে? প্রতিটা রোমান্টিক গল্পের শেষে নায়ক নায়িকা মিলে যায় আর তারা সুখে বাকি জীবন কাটিয়ে দেয়, কিন্তু এই গল্পে একজনের জন্য গল্প শেষ হলেও অন্যের জন্য তা নতুন এক যুদ্ধের শুরু। হঠাৎই একটা গুলি এসে বিক্রান্তের বুকে লাগে আর বিক্রান্ত মেঝেতে পড়ে যায়। পাশেই বন্দুক দেখে সেটা তুলতে গেলেই অপর পাশ থেকে গর্ভবতী পূর্বা পরম যত্নে বিক্রান্তের হাতে হাত বুলিয়ে দেয়। বিক্রান্ত অবাক হয়ে পূর্বাকে দেখতে থাকে আর ধীরে ধীরে তার সামনে সবকিছু অস্পষ্ট হয়ে যায়। গ্যাংয়ের লোকেরাও তার দিকে আসতে থাকে। ওই যে একটা কথা আছে না, শেষ হয়েও হইল না শেষ, এখানে ঠিক তাই ঘটেছে। ইয়ে কালি কালি আখির সিজন 2 তো শেষ হয়ে গেল, কিন্তু রেখে গেল কয়েকশো প্রশ্ন। কে বাঁচলো, কে মারা গেল, কিছুই এখনো পরিষ্কার না। তবে এটা শিওর যে শিখা আর বিক্রান্তের পালানোর প্ল্যান অবশ্যই ফেল হয়েছে। কিন্তু শেষমেশ কি বিক্রান্তকে মরতে হবে? শিখারই বা শেষমেশ কি হয়ে গেল? আর পূর্বাই বা বিক্রান্তের সাথে কি করছে? পূর্বা কি আদৌ বেঁচে আছে নাকি এসব ছিল বিক্রান্তের কল্পনা? কারণ এত ময়লা জায়গাতেও পূর্বা ছিল একদম ঝকঝকে টকটকে। তাহলে কি শেষমেশ বিক্রান্ত পূর্বাকে ভালোবেসে ফেলেছিল তাই তাকেই কল্পনা করছে? আর এই গ্যাংই বা কারা যারা বিক্রান্তের এই হাল বানিয়েছে? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো পূর্বার মা যদি বেঁচেই থাকে তাহলে এতগুলো বছর সে কেন কোনো যোগাযোগ করেনি? আর শেরপার সাথে পূর্বার মায়েরই বা কি সম্পর্ক? আর এখানে শেরপা কোন রহস্যের কথা বলছিল? এই সব প্রশ্নের জন্য আপনাদের সাথে আমাকেও অপেক্ষা করতে হবে। আর আপনাদের মতোই এই অপেক্ষা করাটা আমার একদম পছন্দ না, কিন্তু কি আর করার, ধৈর্য তো ধরতেই হবে। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।